আচ্ছা, গতদিন আমরা যে জায়গায় শেষ করছিলাম, যতদূর মনে পড়ে সেটা হচ্ছে যে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটে শেষ করছিলাম। তো ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে কারোর কোনো সমস্যা আছে? স্যার যদি একবার রিভিউ করতেন স্যার। রিভিউ কি পুরো ক্লাসটাই করব নাকি কিয়দাংশ? না না স্যার, না স্যার, শুধুমাত্র কি দাম স্যার, একটুখানি যদি রিভিউ আকারে দিতেন আর কি। আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল, বুঝছো? আমার এক বন্ধু স্যার ক্লাসে পড়াইতো, পড়ানোর পরে লাস্টে জিজ্ঞেস করতো, স্যার যে কারোর কোনো কোশ্চেন আছে? তখন সে দাঁড়াই বলতো যে স্যার পুরো ব্যাপারটা যদি আরেকবার একটু ক্লিয়ার করে দিতেন তাহলে সুবিধা হতো। ঠিক আছে, তো যাক, তোমার ভাগ্য ভালো যে তুমি ক্লাসের শুরুতেই বলছো। স্যার এটা তো আমাদের জন্য অনেক ভালো। কি ভালো? স্যার আমার অনেক কিছু শিখতে পারতেছি, রিপিট করতে পারতেছি। শিখতে পারতেছো কিনা সেটা তো যখন আমি ভাইবা নিব তখন বুঝতে পারবো। আচ্ছা, যেটা ছিল সেটা হচ্ছে যে আইডিয়াল ট্রান্সফরমার যখন আমি কনসিডার করছিলাম তখন আমি আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে ধরতেছিলাম যে আমার উইন্ডিং এ কোনো রেজিস্ট্যান্স নাই আর কোরের ভিতরে কোনো লস নাই। সেই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা ছিল সেটা ছিল এরকম, আমার শুধুমাত্র একটা উইন্ডিং ছিল প্রাইমারিতে আর একটা উইন্ডিং ছিল সেকেন্ডারিতে। আমি ডট পোলারিটিস দিয়ে দুটো উইন্ডিং কে রিপ্রেজেন্ট করতে পারি। এটার নাম্বার অফ টার্ন যদি n1 হয়, এটার নাম্বার অফ টার্ন যদি n2 হয়, আমরা এটাকে বলতে পারি n1, এটাকে বলতে পারি n2। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার আইডিয়াল ট্রান্সফরমারের সেকশন। পরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই কোরের ভিতরে আমি যদি অল্টারনেটিং কারেন্ট দিই তাহলে অল্টারনেটিং কারেন্টের জন্য অ্যাকচুয়ালি অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হবে। ফ্লাক্সকে আমি একটা যেটাকে আমরা φm বলতেছিলাম, তো অল্টারনেটিং ফ্লাক্স এর জন্য অ্যাকচুয়ালি কোরে একটা লস হবে। তো কোরে একটা লস হইলে সেই লসটা দুইটা অংশ ছিল, একটা হচ্ছে কোর লস, যেটা ছিল কোর লসের দুইটা অংশ ছিল, একটা হচ্ছে এডি কারেন্ট লস আরেকটা হচ্ছে হিস্টেরিসিস লস। আচ্ছা, তো এই সেই জন্য আমরা করছিলাম কি, এই প্রাইমারি সাইডে এই লস কম্পোনেন্ট আর এখানে ফ্লাক্সটা তৈরি করার জন্য যে ম্যাগনেটিক কারেন্ট দরকার সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য অ্যাকচুয়ালি এখানে দুইটা কম্পোনেন্ট অ্যাড করছিলাম, একটা হচ্ছে ইন্ডাকটিভ কম্পোনেন্ট আর একটা হচ্ছে রেজিস্টিভ কম্পোনেন্ট। কারণ আমরা এখানে যে পাওয়ার লসটা বলতেছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আই স্কয়ার আর লস। সো আমরা এই রেজিস্ট্যান্সের মাধ্যমে অ্যাকচুয়ালি সেই আই স্কয়ার আর লসটাকে রিপ্রেজেন্ট করতেছিলাম। আর ফ্লাক্স তৈরি করার জন্য যেহেতু একটা উইন্ডিং এর ভিতরে হচ্ছে কারেন্ট দেয়া লাগে, তো সেই জন্য এখানে একটা উইন্ডিং বা ইম্পিডেন্সের মাধ্যমে অ্যাকচুয়ালি এই ম্যাগনেটাইজিং কারেন্টের কম্পোনেন্টটাকে আমরা কনসিডার করছিলাম। তো এখানে যে কারেন্টটা ছিল এই কারেন্টটাকে আমরা বলতেছিলাম আই এন এল, আই নো লোড। নো লোড কেন? কারণ প্রাইমারি সেকেন্ডারি সাইডে আমার লোড থাকুক আর না থাকুক উভয় সবসময় অ্যাকচুয়ালি আমার এই কোর লস যেটা আছে কোর লসটা থাকবে, এবং প্র্যাকটিক্যালি নো লোড থেকে ফুল লোড পর্যন্ত আমার কোর লসে তেমন একটা ভ্যারিয়েশন হয় না। তো এখানে আমি যেই
রেজিস্ট্যান্সের নাম দিছিলাম সম্ভবত আরসি, আর এখানে হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্টের নাম দিছিলাম এক্সএম, এখানে যে কারেন্ট যাবে এটাকে নাম দিছিলাম আইএইচই, আর এখানে যেটা যাবে সেটার নাম দিছিলাম আই এম বা আই বড় হাতের এম দাও, সমস্যা নেই। এটা হচ্ছে আমরা যখন কোর লসটাকে কনসিডার করছিলাম। তো আমরা জানি প্রাইমারি সাইডের কারেন্টটা আই, আই হইলে I1, সো I1 এর একটা কম্পোনেন্ট ছিল আই নো লোড, আরেকটা কম্পোনেন্ট যেটা ছিল সেটা হচ্ছে I2 প্রাইম, যেটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি যে কারেন্ট যাচ্ছিল I2, এই I2টাকে অপোজ করার জন্য ইউজ হচ্ছিল। তো এটা ছিল অ্যাকচুয়ালি আইডিয়াল ট্রান্সফরমার থেকে আমরা ইন্টারমিডিয়েট ট্রান্সফরমার, প্র্যাকটিক্যাল এবং আইডিয়ালের মাঝখানে যদি আমি কোনো একটা ট্রান্সফরমার কনসিডার করি তাহলে তার জন্য ছিল এইটা। ফাইনালি আমি যখন প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের কথা চিন্তা করলাম, তখন আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রাইমারিতে অ্যাকচুয়ালি আমার যে ফ্লাক্সটা আছে এইটা প্রাইমারি যে ফ্লাক্সটা তৈরি করতেছে তার পুরোটাই অ্যাকচুয়ালি প্রাইমারিতে সেকেন্ডারিতে কাট করেন না, কিছু ফ্লাক্স আছে যারা হচ্ছে শুধুমাত্র প্রাইমারিকেই কাট করে, যেটাকে আমরা লিকেজ ফ্লাক্স বলছিলাম এবং ফ্লাই লিকেজ প্রাইমারি এটা বলতেছিলাম। সিমিলারলি সেকেন্ডারিতে আমার যে ফ্লাক্সটা তৈরি হবে কারেন্টের কারণে, এখানে প্রাইমারিতে যদি কারেন্ট হয় এটা I2 প্রাইম বা I1ই বলো, তাহলে এখানে যে কারেন্টটা হবে I2, ডাইরেকশনটা হবে এই ডাইরেকশনে। আমি এখনো লোড দিই নাই বা করি নাই। তাহলে আমরা দেখতেছিলাম যে সেকেন্ডারিতেও অ্যাকচুয়ালি একটা ফ্লাক্স তৈরি হবে, যে ফ্লাক্সটা হচ্ছে আমার প্রাইমারি যে ফ্লাক্স আছে সেই ফ্লাক্সের ম্যাগনেটাইজিং যে ফ্লাক্সটা আছে সেই ফ্লাক্সের অপোজিটে থাকবে এবং শুধুমাত্র সেকেন্ডারি উইন্ডিংটাকে কাট করবে। তো সেই জন্য আমরা পরবর্তীতে যখন ইকুয়েশন লিখছিলাম তখন লিখছিলাম যে প্রাইমারিতে যে ফ্লাক্স আছে এভারেজ, এটাকে আমরা লিখতেছিলাম হচ্ছে ফাই এম প্লাস ফাই এলপি, কারণ এখানে দুইটা ফ্লাক্সের ডাইরেকশনই হচ্ছে কি ঊর্ধ্বমুখী ছিল একই ডাইরেকশনে, সো তারা একটা আরেকটার সাথে অ্যাডিটিভ, কিন্তু এই জায়গাটায় ফাই এম এর ডাইরেকশন হচ্ছে উপর থেকে নিচের দিকে আর লিকেজ ফ্লাক্সের ডাইরেকশন হচ্ছে নিচ থেকে উপরের দিকে, তো সেই জন্য তারা একটা আরেকটার অপোজিট। তো সেই জন্য আমরা বলতেছিলাম যে সেকেন্ডারি ফ্লাক্স ইজ ইকুয়ালস টু ফাই এম মাইনাস ফাই এল এস, এটা আমরা বলছিলাম ফাই এল এস। তো এটা করতে যেয়ে যেটা দেখলাম যে আমার প্রাইমারি সাইডে যদি আমি একটা রেজিস্ট্যান্স কনসিডার করি এবং সেকেন্ডারিতে প্রাইমারিতে আমি এই যে লিকেজ অংশটা আছে এই লিকেজ অংশটাকে একটা ইন্ডাকটেন্স আকারে রিপ্রেজেন্ট করতে পারি। সো প্রাইমারি সাইডে যে রেজিস্ট্যান্সটা আমি কনসিডার করছিলাম সেটাকে আমি বলতেছিলাম আরপি, এবং সেকেন্ড প্রাইমারি সাইডে যে ইন্ডাকটেন্সটা কনসিডার করছিলাম সেটাকে বলতেছিলাম এক্সপি। সিমিলারলি আমরা সেকেন্ডারি সাইডেও আমরা একটা উইন্ডিং রেজিস্ট্যান্স পাচ্ছিলাম যেটাকে আমরা বলতেছিলাম আর এস, আর সেকেন্ডারি সাইডেও আমরা একটা ইন্ডাকটেন্স পাচ্ছিলাম যেটাকে আমরা বলতেছিলাম এক্স এস। সো সেকেন্ডারি সাইডে আমরা ফাইনালি এখানে যদি লোড কনসিডার করি তাহলে এটা হবে হচ্ছে আমার জেড এল, এখানে যে ভোল্টেজ আছে এই ভোল্টেজটাকে আমরা বলতে পারি V2, এখানে যে ইনডিউস ভোল্টেজ হবে সেটাকে আমরা বলতে পারি E2, প্রাইমারি সাইডে যে ভোল্টেজটা ইনডিউস হবে সেটাকে আমরা বলতে পারি E1, এবং ফাইনালি প্রাইমারি সাইডে আমরা একটা সোর্স কনসিডার করতে পারি যেটাকে আমরা বলতেছি V1। তাহলে এখানে অ্যাকচুয়ালি এই অংশটুকু জন্য আমার ইকুইভ্যালেন্ট সার্কিট ছিল এইটা। সো আমি যদি এটাকে একটা ডটেড লাইন দিয়ে দেখাই, সো এখান থেকে এই পর্যন্ত এইটুকুর জন্য অ্যাকচুয়ালি আমার ইকুইভ্যালেন্ট সার্কিট ছিল এইটা। তাহলে তার সাথে অ্যাকচুয়ালি প্রাইমারি সাইডে কি যোগ হয়েছে আর সেকেন্ডারি সাইডে কি যোগ হয়েছে সেটা যদি আমি যোগ করে দিই তাহলে আমি অ্যাকচুয়ালি
টোটাল ইকুইভ্যালেন্ট সার্কিট পাবো। তো প্রাইমারি সাইডে কি যোগ হয়েছে? প্রাইমারি সাইডে যোগ হয়েছে একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাকটেন্স। তাহলে আমরা এটাকে বলতে পারি আরপি এক্সপি। সিমিলারলি আমার এখানে যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে এটা হচ্ছে আমার সেই V1, এখানে যে কারেন্টটা যাচ্ছিল সেটা I1 ছিল, যেটা দুইটা ভাগে ভাগ হচ্ছিল। এইখানে যে ভোল্টেজটা আসবে এই ভোল্টেজটাকে আমরা বলতেছিলাম E1, এবং এখানে যে ভোল্টেজটা আছে এটাকে আমরা বলতেছিলাম E2, এবং E2 এর সাথে অ্যাকচুয়ালি সিরিজে এই কম্পোনেন্টটা যোগ হবে। সো আমরা এখানে একটা রেজিস্ট্যান্স যোগ করতে পারি যেটাকে আমরা বলতেছিলাম RS, তার সাথে একটা ইন্ডাকট্যান্স যোগ হবে যেটাকে আমরা বলতেছিলাম XS, এবং তার সাথে একটা লোড যোগ হবে যেটাকে আমরা বলতেছিলাম ZL। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা আছে, কি এই পর্যন্ত রিক্যাপ ঠিক আছে তো, নাকি সবার মনে পড়ছে হালকা পাতলা? আচ্ছা, তাহলে এখন প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের কথা যদি আমি বলি, তাহলে আমি প্রয়োজনীয় অংশগুলোকে রাখি আর বাদ বাকিগুলোকে মুছে দিই। জিনিসটাকে ইউজ করে অনেক মজা পাই। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি ট্রান্সফরমার ছিল এইটা এবং তার প্র্যাকটিক্যাল সার্কিট ছিল এইটা। তো এখন আমরা প্রাইমারি সার্কিট যেটা আছে, এই প্রাইমারি সার্কিটটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা পাইলাম, এই প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আমি আরেকটু মডিফাই করতে যাচ্ছি। তো মডিফাই করতে গেলে আমরা কিভাবে মডিফাই করতে পারি? তাহলে আমরা মনে করি যে আমি এখন ট্রান্সফরমারে এইখান থেকে আমি টোটাল ইম্পিডেন্সটা দেখতে যাচ্ছি জেড ইন। তো টোটাল ইম্পিডেন্সটা যদি দেখতে চাই তাহলে আমি কিভাবে দেখতে পারি? তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত যে টোটাল অংশটা আছে এটাকে একটা বক্সের মধ্যে বন্দি করি। এটাকে এখান থেকে এই পর্যন্ত একটা বক্স আঁকি, যে মনে করি যে এখান থেকে এই পর্যন্ত আমার একটা বক্স আছে, এই বক্সের ভিতরে টোটাল ইম্পিডেন্স কত আছে এটা আমি দেখতে চাই। তো তাহলে সেই ক্ষেত্রে আমার যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আছে সেটা হচ্ছে লাল কালিতে আঁকাই। আমার প্রথমে এখানে একটা V1 থাকবে, তার সাথে সিরিজে আরপি থাকবে, তার সাথে সিরিজে এক্সপি থাকবে। এখানে দুইটা প্রান্ত থাকবে, একটা হচ্ছে আর সি আর একটা হচ্ছে এক্স এম। এখানে যে কারেন্ট গেল সেটা হচ্ছে আই নো লোড, এটা আই এইচ ই, এটা আই এম দিয়ে যোগ করে এইখানে আমি অ্যাকচুয়ালি পাইলাম যেটা, সেটা হচ্ছে আমার E1। এখন এরপরে কি যোগ হবে
সেটা আমি অ্যাকচুয়ালি এখানে যেটা ইনপুট ইম্পিডেন্স দেখবো সেটাকে আমি যদি এখানে কানেক্ট করে দিই তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার সিম্পলিফাইড সার্কিট। এই জেড ইনপুটটা কি হবে সেটা এখন আমরা বের করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? Yes, sir. জি স্যার, বোঝা যাচ্ছে। তো বোঝা যদি যায় তাহলে সাপোজ তাহলে এখান থেকে ইনপুট দেখতে গেলে অবশ্যই আমার এখানে যে ভোল্টেজ আছে তাকে আমি যদি কারেন্ট দিয়ে ভাগ করি তাহলে অ্যাকচুয়ালি আমি টোটাল ইম্পিডেন্সটা দেখতে পারবো। তো আমার এখানে টোটাল ভোল্টেজটা কি, টার্মিনাল ভোল্টেজটা কি, E1। সো আমি জেড ইনপুটটাকে যদি লিখতে চাই জেড ইন ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে আমার E1 ওভার I2 প্রাইম। এখন আমরা একটা জানতাম, রিলেশনশিপ জানতাম, সেটা হচ্ছে যে E1 ওভার E2 ইকুয়ালস টু হচ্ছে N1 ওভার N2। এটাকে আমরা একটা নাম দিছিলাম A। এটা ইকুয়ালস টু ছিল হচ্ছে I2 ওভার I2 প্রাইম। তো তাহলে এখান থেকে E1 এর পরিবর্তে আমি যদি এখান থেকে নিই তাহলে এখান থেকে আমি নিতে পারি E1 ইকুয়ালস টু কি, N1 ওভার N2 multiplied by E2 divided by I2 prime equals to কি, I2 prime যদি যাই তাহলে N2 over N1 I2, N2 over N1 I2। তা আমি N1 over N2 টাকে ধরছিলাম A, সো আমি এখানে লিখতে পারি A multiplied by E2 divided by 1 over A multiplied by I2। এইখান থেকে দেখো ইম্পিডেন্সটা পাওয়ার সময় আমাকে কি করতে হয়েছে, ইনপুট ইম্পিডেন্সটাকে দেখার সময় তখন কি করতে হয়েছে, ভোল্টেজ যেটা আছে তাকে আমার ট্রান্স রেশিও দিয়ে গুণ করতে হয়েছে। আর কারেন্টটা পাওয়ার সময় আমাকে যে ট্রান্স রেশিওর ইনভার্স আছে তাকে দিয়ে গুণ করলে আসলে আমি ইনপুট ইম্পিডেন্সটা পাবো। সো সেই ক্ষেত্রে আমি যেটা পাবো সেটা হচ্ছে A স্কয়ার E2 ওভার I2। E2 ওভার I2 টা কি, E2 ওভার I2 আমার E2 এর যে ইকুয়েশন ছিল E2 ইকুয়ালস টু কি ছিল, E2 ইকুয়ালস টু ছিল হচ্ছে I2 প্লাস Z2 I2 এর সাথে মাল্টিপ্লাইড হবে হচ্ছে এই E2 ইকুয়ালস টু হচ্ছে টোটাল ড্রপটা হবে। সো I2 ইকুয়ালস টু হবে হচ্ছে R প্লাস JXL XS প্লাস এখানে যদি I2 লিখি I2 ইকুয়ালস টু হচ্ছে JXS প্লাস ZL। এখন ZL টা যে কোনো ধরনের জিনিসই হইতে পারে। সো E2 ওভার I2 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে R প্লাস JXS, সরি এখানে R মানে হচ্ছে RS, সো RS প্লাস ZL। এই অংশটাকে যদি এখানে বসাই দিই তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার A স্কয়ার হবে এখানে RS প্লাস JXS প্লাস ZL। তার মানে ইনপুট ইম্পিডেন্সে আমি যেটা দেখতে পারবো এখান থেকে যদি আমি উকি মারি তাহলে অ্যাকচুয়ালি আমি যে ইম্পিডেন্সটা দেখতে পারবো সেটা হচ্ছে কি, E1 ইকুয়ালস টু হচ্ছে আমি বলছিলাম ভোল্টেজটাকে A দিয়ে গুণ করতে হবে, সো E2। এইখান দিয়ে এখানে খেয়াল করো E1 এ যে কারেন্টটা ঢুকছিল সেটা হচ্ছে কি I2 প্রাইম ছিল, যেটা ইকুয়ালস টু কি অ্যাকচুয়ালি 1 ওভার A I2, যেটা আমরা এই যে এখানে দেখলাম। এরপরে ইম্পিডেন্সটা কি আছে, ইম্পিডেন্সটা হচ্ছে এখানে একটা ইম্পিডেন্স আসবে যেটাকে আমরা বলতেছি A স্কয়ার RS, তার সাথে আরেকটা ইন্ডাকটেন্স আসবে যেটাকে আমরা বলতেছি A স্কয়ার XS, তার সাথে আমার এখানে একটা লোড আসবে যেটাকে আমরা বলতেছি A স্কয়ার ZL। এখানে আমার এইটুকুই ছিল হচ্ছে
জেড ইনপুট, এই দুটো টার্মিনালের ভিতরে। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, অনেক ভালো বোঝা গেছে। সো আমি যদি প্রাইমারি থেকে সেকেন্ডারি সব কম্পোনেন্টকে আমি যদি প্রাইমারিতে নিয়ে আসতে চাই, তাহলে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সেকেন্ডারির ভোল্টেজটাকে আমাকে এ দিয়ে গুণ করতে হবে, সেকেন্ডারির কারেন্ট যেটা আছে সেটাকে আমাকে 1/a দিয়ে গুণ করতে হবে, আর সেকেন্ডারির যে ইম্পিডেন্স আছে সেটাকে a স্কয়ার হচ্ছে ZL, এই তিনটা টার্ম দিয়ে এইভাবে গুণ করলেই আমি উইথ রেসপেক্ট টু প্রাইমারিতে নিয়ে আসতে পারবো বা প্রাইমারিতে এগুলোকে ইউজ করতে পারবো। স্যার সাইডে কি রিলেশন গুলো দেখানো লাগবে? কি বুঝি নাই? কি রিলেশন গুলো এইভাবে দেখাতে হবে ডিরাইভ করে? যদি দেখাইতে বলে তাহলে দেখাবা, আর যদি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাইতে বলে তাহলে সরাসরি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, তা এটা তাইলে ইকুইভ্যালেন্ট সার্কিট হলো উইথ রেসপেক্ট টু প্রাইমারি উইন্ডিং। সিমিলারলি তুমি যদি উইথ রেসপেক্ট টু এটাকে যদি উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি উইন্ডিং এ তুমি কনভার্ট করতে চাও, তাহলে সেকেন্ডারি এখানে দেখো উইথ রেসপেক্ট টু প্রাইমারি যখন করছিলাম তখন ইনডিউস ভোল্টেজের আগ পর্যন্ত আমার প্রাইমারি সাইডে কোনো চেঞ্জ হয় নাই, সেকেন্ডারি সাইডে চেঞ্জ হয়েছিল। তো তুমি যদি উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি করতে চাও তাহলে সেকেন্ডারি ভোল্টেজের আগে অ্যাকচুয়ালি এই অংশটার আমার কোনো চেঞ্জ হবে না। সো এটাকে যদি আমি আঁকাই তাহলে এখানে আমার রেজিস্ট্যান্স থাকবে, এখানে আমার ইন্ডাকটেন্স থাকবে, এখানে আমার লোড থাকবে, ZL, এখন এইখানে যে ভোল্টেজটা ছিল সেটা ছিল হচ্ছে E2, আর এখানে যে কারেন্টটা ছিল এই কারেন্টটা ছিল হচ্ছে আমার অ্যাকচুয়ালি I2, বা তুমি ছোট হাতের যদি লিখো তাহলে এটা হচ্ছে I2। এই I2 ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কি ছিল? I2 ইকুয়ালস টু ছিল হচ্ছে A মাল্টিপ্লাইড বাই I2 প্রাইম, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে তোমার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কারেন্টটাকে, প্রাইমারি কারেন্টটাকে এ দিয়ে গুণ করতে হবে। এখন কারেন্ট আর এইটার রেশিও কি পরস্পর বিপরীত, তাহলে ভোল্টেজটাকে কি দিয়ে গুণ করতে হবে? 1/a দিয়ে। সো তুমি যদি এখানে E2 ইকুয়ালস টু লিখতে পারো অ্যাকচুয়ালি 1/a E1, তাহলে ভোল্টেজটাকে আমার রেশিও দিয়ে কি, কোন রেশিও দিয়ে গুণ করতে হবে? 1/a দিয়ে। সো এখন যদি প্রাইমারি সাইডে আসো, E1 এর পরবর্তীতে কি ছিল? এই অংশটা ছিল ডটেড, এই অংশটা। সো এই অংশটা জি স্যার। একটু সেকেন্ডারি করতে চাই। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। না স্যার, ঠিক আছে। সো আমার এইটার পরে আমি এখানে যেই কম্পোনেন্ট পাবো, একটা ইন্ডাকটেন্স থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে। এখানে দেখো ভোল্টেজের সাথে যে কনস্ট্যান্টটা গুণ ছিল সেই কনস্ট্যান্টটারই স্কয়ার দিয়ে আমাকে ZL করা লাগছে, বা ইম্পিডেন্স টোটালটাকে রিপ্রেজেন্ট করা লাগছে। সো এখানে উইথ রেসপেক্ট টু আমরা যখন সেকেন্ডারিতে চলে যাচ্ছি তখন ভোল্টেজটাকে আমার গুণ করা লাগতেছে হচ্ছে 1/a দিয়ে, কারেন্টটাকে আমার গুণ করা লাগতেছে হচ্ছে a দিয়ে, তাহলে ইম্পিডেন্স যেটা আছে ইম্পিডেন্সটাকে গুণ করা লাগবে হচ্ছে ভোল্টেজের যে সহগ, দ্যাট ইজ 1/a। সো 1/a এর স্কয়ার মাল্টিপ্লাইড বাই Z দিয়ে।
সো আমি এখানে যেটা পাবো সেটা হচ্ছে 1/a² RC, এখানে যেটা পাবো সেটা হচ্ছে 1/a² XM, এখানে যে কারেন্ট যা পাবো কারেন্টটাকে সবসময় গুণ করতে হবে কি দিয়ে, এ দিয়ে। তো আমি পাবো হচ্ছে a ইন্টু আই নো লোড, বা আইটাকে তুমি ছোট হাতে দিলেও দিতে পারো, বড় হাতে দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা আমি এই দুইখানে বড় ছোট মিলাই করছি, তো এটাকে ছোট হাতের দাও, এটাকে ছোট হাতের দাও, এটাকে ছোট হাতের লেখো। আচ্ছা সিমিলারলি কারেন্ট যদি এটা হয়, সো এখানে যে কারেন্টটা আসবে সেটা হচ্ছে AI1 আসবে, এবং ফাইনালি এই I1 এর সাথে আমার একটা রেজিস্ট্যান্স থাকবে, একটা ইন্ডাকট্যান্স থাকবে, যেটা হচ্ছে 1/a² RP এবং 1/a² XP হবে, এবং ফাইনালি আমি যে ভোল্টেজ সোর্স পাবো সেই ভোল্টেজ সোর্সটা হবে 1/a/V1। তাহলে এখানে যে সার্কিটটা পেলাম, এই সার্কিটটা হচ্ছে উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি উইন্ডিং। তাহলে স্যার রাখার সহজ উপায় কি, যে একটা মনে রাখলেই চলে, যে উইথ রেসপেক্ট টু প্রাইমারিতে আনতে গেলে ভোল্টেজকে এই দিয়ে গুণ করতে হবে, কারেন্টকে 1/a দিয়ে গুণ করতে হবে, আর ইম্পিডেন্সকে a² দিয়ে গুণ করতে হবে। সো উইথ রেসপেক্ট টু সেকেন্ডারিতে গেলে এর জায়গায় 1/a হবে, সো 1/a দিয়ে E1 কে গুণ করতে হবে, এ দিয়ে হচ্ছে I2 কে গুণ করতে হবে, আর হচ্ছে I2 প্রাইম কে গুণ করতে হবে, আর 1/a² দিয়ে Z টাকে গুণ করতে হবে। সো তোমরা এইটার ওয়েতে ইকুইভ্যালেন্ট সার্কিট উইথ রেসপেক্ট টু প্রাইমারি অথবা উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি তোমরা এটাকে কনভার্ট করতে পারো, এটা কোনো সমস্যা নেই। তো এখন যে ঘটনাটা ঘটছে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? জি জি স্যার। স্যার স্যার ওখানে কি স্যার 1/a² XP হবে না স্যার সেকেন্ড সার্কিটে? হ্যাঁ ওইটা 1/a² হবে, জি স্যার 1/a² হবে। থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু 5 মিনিট একটু সময় যাচ্ছে, আমি আই উইল বি ব্যাক। সরি আমার ছেলেটা এসে একটু ডিস্টার্ব করছিল। সো আমরা আচ্ছা এখন আমরা প্রথমেই বলতেছিলাম যে এখানে প্রাইমারি সাইডের যে কারেন্ট আছে I1, এটার ভিতর দুইটা কম্পোনেন্ট ছিল, I নো লোড NL, আর একটা হচ্ছে I2 প্রাইম। সো I নো লোড যেটা আছে এটা অ্যাপ্রক্সিমেটলি 5% টু দ্যাট অফ I2 প্রাইম এট ফুল লোড। সো এটা খুবই নেগলিজিবল কারেন্ট। তো এই কারেন্টটার জন্য আসলে আমি এই যে সার্কিটটা আছে এই সার্কিটটাকে ফার্দার মডিফিকেশন করতে পারি কিভাবে। এখানে দেখো আমার যে কারেন্ট ঢুকতেছে, এখানে যে কারেন্টটা আছে এই কারেন্টটা হচ্ছে I1, এই কারেন্টটার এখানে দুইটা কম্পোনেন্ট আছে, নো লোড কম্পোনেন্ট এবং I2 প্রাইম। এখন এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে তাহলে নো লোড কম্পোনেন্টও যাচ্ছে আর হচ্ছে I2 প্রাইম কম্পোনেন্টও যাচ্ছে, কিন্তু এই কারেন্টটা অ্যাকচুয়ালি এই কারেন্টটার তুলনায় এত নেগলিজিবল যে অ্যাকচুয়ালি আমি যদি সার্কিটটাকে একটু মডিফাই করে এইভাবে আঁকাই,
এটার নাম ছিল আরসি, এটা ছিল এক্সএম, এটা হচ্ছে আই নট বা আই নো লোড, এটা হচ্ছে আই ওয়ান, এটা হচ্ছে বি ওয়ান, এটা হচ্ছে আরপি, এটা হচ্ছে এক্সপি। এখান থেকে এখানে আসতেছিল হচ্ছে আমার ই ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এ ই টু, এখানে এটা হচ্ছে সেটা হচ্ছে আই টু প্রাইম ইকুয়ালস টু 1 ওভার এ আই টু। এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে যেটা হচ্ছে এইচ স্কয়ার আর এস, এখানে একটা ইন্ডাকটেন্স থাকবে এ স্কয়ার এক্স এস, তার সাথে আমার এটা লোড থাকবে, এটাকে আমরা বলতেছি এখানে যে ভোল্টেজটা আসবে সেটা হচ্ছে আমার V2 প্রাইম which should be equals to a V2। এখানে যে ইম্পিডেন্সটা হবে সেটা হচ্ছে a স্কয়ার ZL। এখন দেখো আগে যে ঘটনাটা ঘটতেছিল সেটা হচ্ছে আরপি এবং এক্সপি ভিতর দিয়ে পুরো কারেন্টটাই যাচ্ছিল। এখানে আমি সার্কিট এই প্যারালাল সার্কিটটাকে এই জায়গা থেকে সরায়ে অ্যাকচুয়ালি এই জায়গাটায় নিয়ে আসছি। সো এই ক্ষেত্রে আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি এখানে প্রথম দিকে যে কারেন্টটা যাচ্ছিল এই কারেন্টটা হচ্ছে টোটাল কারেন্টটাই যাচ্ছিল I1। সো এখানে আমার এখন যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে নো লোড কারেন্টটা এখন আর এর ভিতরে যাচ্ছে না, কিন্তু নো লোড কারেন্টটা যেহেতু অ্যাকচুয়ালি এই কারেন্টের তুলনায় খুবই নেগলিজিবল, সো অ্যাকচুয়ালি এই নো লোড কারেন্টের জন্য এখানে যে ড্রপটা হইতো সেটা খুব নেগলিজিবল। সো আমরা এটাকে মানে শিফট করতে পারি, যেহেতু আমরা নো লোড কারেন্টটা অ্যাকচুয়ালি 5% টু ম্যাক্সিমাম 5% টু ফুল লোড কারেন্ট হয়ে থাকে। তাহলে এইটা কেন করলাম? এটা করলে যেটা সুবিধা সেটা হচ্ছে তোমরা দেখতেছো এই ইম্পিডেন্স এবং এই ইম্পিডেন্স দুইটা ইম্পিডেন্স অ্যাকচুয়ালি আমরা সিরিজে নিতে পারি। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের জন্য কাজ করাটা অনেক সুবিধা হয়ে যায়। সরি, আমার ছেলেটা এসে বারবার ডিস্টার্ব করতেছে। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা বলতেছিলাম যে আমি এখানকার এই ইম্পিডেন্স এবং এইটা ইম্পিডেন্সকে আমরা সিরিজে যোগ করে দিতে পারি। সো ফাইনালি আমরা এই দুটোর পরিবর্তে দুটো রেজিস্ট্যান্সের পরিবর্তে অ্যাকচুয়ালি একটা রেজিস্ট্যান্স লিখতে পারি যেটা আমরা বলতে পারি আর ইকুইভ্যালেন্ট, আর সিমিলারলি দুইটা ইন্ডাকট্যান্সের পরিবর্তে আমি একটা ইন্ডাকট্যান্স লিখতে পারি যেটাকে আমরা বলতে পারি এক্স ইকুইভ্যালেন্ট। এখানে আমার যে ভোল্টেজটা থাকবে সেটা হচ্ছে E1 প্লাস মাইনাস, এখান দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আমার I2 প্রাইম। সেক্ষেত্রে আমার আর ইকুইভ্যালেন্ট যেটা আছে, আর ইকুইভ্যালেন্টটা হবে হচ্ছে আরপি প্লাস
এ স্কোয়ার আর এস এক্স ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা হচ্ছে এক্স পি প্লাস এ স্কোয়ার এক্স সেকেন্ডারি। সিমিলারলি এই সার্কিটটার জন্য আমি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাইতে পারি। সো সেই ক্ষেত্রে আমার যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে সেই সার্কিটটা কিরকম হবে, এখানে আমি ভোল্টেজ সোর্স যেটা পাবো সেটা হচ্ছে 1/a V1 থাকবে। এখানে আমার দুইটা প্যারালাল কম্পোনেন্ট আসবে, সো এটা হবে হচ্ছে 1/a স্কয়ার RC, আর এখানে ইন্ডাকটেন্স আসবে যেটা হবে হচ্ছে 1/a স্কয়ার XM। কারেন্ট যেটা আছে সেটা আগের মতোই AINL, এখানে সিমিলারলি দুইটা কারেন্ট যাবে। এইখানে আমার একটা রেজিস্ট্যান্স ছিল যেটাকে আমি বলতেছিলাম 1/a স্কয়ার RP, একটা ইন্ডাকটেন্স ছিল যেটাকে আমরা বলতেছিলাম 1/a স্কয়ার XP। এইখান থেকে এইখানে যে ভোল্টেজ এটাকে আমরা বলতেছিলাম 1/a E1 which is equals to E2। স্ক্রিনে কে দাগ দিলা? সরি স্যার, ক্লিক লাগিয়ে গেছিল স্যার, সরি। E2 তার সাথে ইন সিরিজে থাকবে হচ্ছে RS, তার সাথে ইন সিরিজে থাকবে হচ্ছে XS, এবং ফাইনালি এখানে আমার লোড থাকবে যেটা ZL, এবং এখানে যে ভোল্টেজটা থাকবে এই ভোল্টেজটাকে আমরা বলতেছিলাম V2। তো আমি অ্যাকচুয়ালি এই দুটো কম্পোনেন্টকে যেহেতু সিরিজে আছে যোগ করে দিতে পারি। সো ফাইনালি আমি এই দুটোকে যোগ করে টোটাল যে ইম্পিডেন্স আছে এই ইম্পিডেন্সটাকে লিখতে পারি এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে যেটাকে আমরা বলতে পারি R ইকুইভ্যালেন্ট, এখানে একটা ইন্ডাকটেন্স থাকবে যেটাকে আমরা বলতে পারি X ইকুইভ্যালেন্ট। সো এইটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি R ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা হচ্ছে R ইকুইভ্যালেন্ট equals to 1/a স্কয়ার RP প্লাস RS, আর X ইকুইভ্যালেন্ট যেটা আছে এটাকে আমরা লিখতে পারি 1/a স্কয়ার XP প্লাস XS। সো তুমি উইথ রেসপেক্ট টু প্রাইমারি অথবা উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি যেভাবেই নাও না কেন তুমি এই জিনিসগুলোকে এইভাবে আঁকাইতে পারো। আমার কথাগুলো সবার কাছে কি ক্লিয়ার? জি স্যার। ক্লাস কি খুব বোরিং লাগতেছে? না স্যার। না স্যার, ভালো লাগছে স্যার। স্যার ভালোই লাগতেছে স্যার। কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমরা নো লোড কম্পোনেন্ট গুলাকে প্রাইমারি রেজিস্ট্যান্স প্রাইমারি স্যার ব্যাপারটা যদি আরেকবার ক্লিয়ার করতে। আমি আসলে দুইজনের সাউন্ড শুনতে পারছি এবং কাইন্ড অফ মিক্স হয়ে গেছে। কেউ কি আরেকবার কি একটু বলবা? স্যার আমরা নো লোড কম্পোনেন্ট গুলাকে লাইনের রেজিস্ট্যান্স এবং ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স এর সামনে একবার দেখাইলাম, প্রথমে পরে দেখাইলাম, পরে কিভাবে এটা সামনে নিয়ে আসলাম এই ব্যাপারটা যদি আরেকবার ক্লিয়ার করতে। নরমালি তোমার আগে ইম্পিডেন্সটা ছিল তো এইখানে, তাই না? মানে তোমার ওই সার্কিটটা যদি আমি আবার আঁকাই, এই ছেলেটা যেটা বলতে যাচ্ছে তোমরা কি কেউ শুনতে পাচ্ছ? নো স্যার। না স্যার। আচ্ছা,
তোমার কথা হচ্ছে যে স্যার আমি এই জিনিসটা, আচ্ছা আগের ছেলেটার কথার উত্তর দিই স্যার, এই জিনিসটা নো লোড কম্পোনেন্টের জিনিসটা আমি আগে তো এখানে লিখছিলাম, কেন এখানে লিখলাম? এখন জি স্যার। যে I1 কারেন্টটা যাচ্ছে, এই I1 কারেন্টের ভিতরে দুইটা কম্পোনেন্ট ছিল তাই না, I2 প্রাইম আর নো লোড কম্পোনেন্ট। এখানেও দেখো এখানে যে I1 আছে, এই I1 এর দুইটা কম্পোনেন্টই আছে, I নো লোড, I2 প্রাইম। এখানে আমরা কারেন্টের যে কারশফস কারেন্ট ল সেটার কোনো ব্যত্যয় আমি ঘটাইনি, কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে এই I1 কারেন্টটা যেহেতু এর ভিতর দিয়ে যাচ্ছে, সো আমি যেটা লিখতে পারি I1 মাল্টিপ্লাইড বাই RP প্লাস J। সো এইটাকে I1টাকে যদি আমি ভাগ করে দিই দুইটা কম্পোনেন্টে, I নো লোড প্লাস I2 প্রাইম, তাহলে এটা অবশ্যই RP প্লাস JXP এটার ভিতর দিয়ে যাবে। অ্যাকচুয়ালি এই কারেন্টটা যেহেতু এই কারেন্টটার তুলনায় খুব নেগলিজিবল, সো আমি এইটার ইকুইভ্যালেন্ট টু কি, আমি এখানে I2 প্রাইম RP প্লাস JXP লিখতে পারি না? দ্যাটস মিন্স স্যার নো লোড কারেন্টটা খুব ছোট হয়, নো লোড কারেন্টটাকে আমরা নেগলেক্ট করছি। হ্যাঁ, তো এই জন্যই এই জিনিসটাকে যদি আমি এখানে ইকুইভ্যালেন্ট আকারে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি কি করব, আমি এইটাকে যদি এখানে না রেখে এখন যদি আমি এখানে আঁকাই, তাহলে কি আমার এখানে I নো লোডটা যাচ্ছে, আমার কারেন্টের কোনো ভেরিয়েশন হলো না, কিন্তু শুধুমাত্র I2 প্রাইম যেটা আছে, I2 প্রাইমটা এখন এর ভিতর দিয়ে গেল। কিন্তু আমার এইটা করলে সুবিধা কি হইলো, এর সাথে আমার সেকেন্ডারি যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স আছে এই দুটো কিসে চলে আসলো, সিরিজে চলে আসলো। সো দুইটাকে আমি সাম আপ করে আমরা ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স বানাইতে পারলাম, সেই জন্য আমরা এই অ্যাজাম্পশনটা করছি। আমার কথাটা ক্লিয়ার হইলো কিনা তোমার জন্য? জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার নো লোড কম্পোনেন্টটাকে আমরা এই প্যারালালে দেখাচ্ছি কেন, এটা একটু বললে ভালো হতো, রেজিস্ট্যান্সটা আর ইন্ডাকটেন্সটাকে। এই তো, এই তুমি আগের কোন ক্লাস লেকচার দেখছো এখন পর্যন্ত? স্যার ক্লাস করছি স্যার, লেকচার একটু কম দেখা হয়েছে, কিন্তু পুরোপুরি ক্লাসে ছিলাম স্যার। পুরোপুরি ক্লাসে ছিলা, কিন্তু ক্লাসে কি মনোযোগী ছিল? জি স্যার, জি স্যার মনোযোগী ছিলাম, কিন্তু ওই পার্টটাতে মনে হয় একটু মনোযোগ কম ছিল স্যার, এরকম হইতে পারে। ওই পার্টটাতে কিন্তু করছি স্যার আপনার ক্লাস। মনোযোগ কম? জি স্যার, যদি মনোযোগ, জি স্যার। আচ্ছা, মনোযোগ কম ছিল। আচ্ছা, তোমার কোশ্চেন হচ্ছে স্যার শর্ট করে বললে হবে স্যার। আমি I নো লোডের ভিতরে দুইটা কম্পোনেন্ট কেন ধরতেছি? তা I নো লোডের ভিতরে কম্পোনেন্ট যেটা ধরতেছি, তুমি এই ফিগারটাই দেখো, আমার সেকেন্ডারিতে কোনো লোড নেই। সেকেন্ডারিতে যদি কোনো লোড না থাকে, তাহলে প্রাইমারি সাইডে আমার কারেন্টের দুইটা কম্পোনেন্ট ছিল, সেটা হচ্ছে I1 I নো লোড এবং I2 প্রাইম। এই I2 প্রাইমটা কেন তৈরি হচ্ছিল, কারণ হচ্ছে সেকেন্ডারিতে আমার কারেন্ট যাচ্ছিল I2। এখন এই I2টাই যদি না থাকে, সেকেন্ডারি সার্কিট যদি ওপেন থাকে, তাহলে অবশ্যই আমার I2 প্রাইম আসবে না। তা I2 প্রাইম না থাকলে অ্যাকচুয়ালি প্রাইমারি সাইডে নো লোড অবস্থায় যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে I1 ইকুয়ালস টু তখন হবে কি I নো লোড। এইটুকু তো তুমি ক্লিয়ার হইছো নাকি? জি স্যার, এইটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন প্রাইমারি সাইডে আমি বলছিলাম যে এখানে কারেন্ট গেলে অবশ্যই একটা ফ্লাক্স তৈরি হবে। তা ফ্লাক্স তৈরি করলে, ফ্লাক্স তৈরিটা করতে গেলে তোমরা জানো যে কোনো একটা ইন্ডাকটেন্স বা উইন্ডিং এর ভিতর দিয়ে আমি যদি কারেন্ট দিই I, তাহলে তার ভিতরে কি একটা ফ্লাক্স তৈরি হয়, তাই তো? জি স্যার। সেই জন্য এই ফ্লাক্সটা তৈরি করার জন্য যেহেতু এই কারেন্টটা লাগতেছে, যে কারেন্টটার নাম আমরা দিছিলাম হচ্ছে IM, ম্যাগনেটাইজিং কারেন্ট। সো এই জন্য এই ফ্লাক্সটাকে রিপ্রেজেন্ট করার জন্য যে উইন্ডিংটা দরকার, সেই উইন্ডিংটা আমরা এখানে একটা রিঅ্যাকট্যান্স আকারে দেখাইছি।
সিমিলারলি আমরা যখন বলছি যে এখানে তোমার যখনই ফ্লাক্স তৈরি হবে এই ফ্লাক্সের সাথে সাথে পরে একটা লস হবে, সেই লসটাকে আমরা বলছিলাম কি হিস্টেরেসিস লস আর এডি কারেন্ট লস। তো হিস্টেরেসিস লস এবং এডি কারেন্ট লস এই দুইটা অ্যাকচুয়ালি কি ধরনের লস? হিট লস, যেটা আমরা আই স্কয়ার আর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। সো এখানে যেহেতু আই স্কয়ার আর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, সো সেই জন্য আমরা এর সাথে প্যারালালি একটা রেজিস্টিভ কম্পোনেন্ট ধরছি যেটা অ্যাকচুয়ালি আমার হিস্টেরেসিস লস এবং এডি কারেন্ট লসটাকে রিপ্রেজেন্ট করে। সেই জন্য আমরা এখানে দুইটা প্যারালাল কম্পোনেন্ট ধরছি, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফ্লাক্স ক্রিয়েট করার জন্য আর একটা হচ্ছে যে লস হচ্ছে এই লসটাকে রিপ্রেজেন্ট করার জন্য। এবং এই দুইটাই অ্যাকচুয়ালি নো লোড কারেন্টের জন্য তৈরি হবে, কারণ এটা অ্যাকচুয়ালি এই লস যেটা আছে এই লসটা ডিপেন্ড করে ভোল্টেজের উপরে। সো ভোল্টেজটা একবার যখন দিয়ে দিলা তখন এই পাশে লোড থাকুক আর না থাকুক ইট ডাজন্ট ম্যাটার, এই লসটা সবসময় এই ভোল্টেজের উপর ডিপেন্ড করে এবং এটা সবসময় কনস্ট্যান্ট থাকে, অলমোস্ট কনস্ট্যান্ট থাকে। সো সেই জন্য আমরা এটাকে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স আকারে রিপ্রেজেন্ট করছি। whether there is a load on the secondary or not, it does not matter. আমার কথাটা ক্লিয়ার হলো কিনা? জি স্যার। স্যার সিরিজের সমস্যাটা কি হইতো স্যার? তাহলে আমরা সিরিজে সংযুক্ত করতাম, আমরা কনস্ট্যান্ট বুঝতেছি ঠিক আছে, কিন্তু স্যার ওই যে আমাদের তো আগেই মনে করেন যে এই নোলোড কম্পোনেন্টের আগেই তো আমার মনে করেন যে আরপি আর এক্সপি আছেই। তো সেই ক্ষেত্রে যদি তুলনা করি তাহলে তো ওরা ভোল্টেজের সাপেক্ষে মানে এই প্রাইমারি যে ভোল্টেজটা এই প্রাইমারি ভোল্টেজের সাপেক্ষে তো প্যারালালে থাকতেছে না বা একই ফেজে থাকতেছে না। আচ্ছা, আপনি যেহেতু কনস্ট্যান্টের কথা বললেন। হ্যাঁ, তো তোমার কথার উত্তর আমি দিচ্ছি, জাস্ট এ মিনিট। আমাকে একটা জিনিস বলো, প্রথমে যখন তোমাদেরকে হিস্টেরেসিস লস বা এডি কারেন্ট লস দেখাইছিলাম এরকম ব্লক দিয়ে, তখন এরকম ভাবে আমি উইন্ডিং প্যাচাই দেখাইছিলাম, এইভাবে ছিল। সো এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল সেই কারেন্টটাই কি আমার আইএম ছিল, তাই না? ম্যাগনেটাইজিং কারেন্ট যে ফ্লাক্স তৈরি করতেছিল, তাই তো? জি স্যার। আইএম, এবং তার কারণে এখানে কিন্তু একটা সার্কুলেটিং কারেন্ট তৈরি হচ্ছিল যেটাকে আমরা বলতেছিলাম আই মিউ আইএডি, তাই না? Yes, sir. তাই তো নাকি? Yes, sir. আচ্ছা, তাহলে এখন আমাকে বলো তো যে এই ম্যাগনেটাইজিং কারেন্ট এবং আইএডি কারেন্ট এই দুইটা কি সেম কারেন্ট না ডিফারেন্ট কারেন্ট? ডিফারেন্ট কারেন্ট, তাই তো? তো তাহলে আমাকে যখন লিখতে হবে তখন তোমাকে লিখতে হবে কি আই ম্যাগনেটাইজিং প্লাস আইএডি, তাই না? Yes, sir. তাই তো? এইটুকু তো তুমি ক্লিয়ার নাকি? জি স্যার। আচ্ছা, এবার যদি তুমি একটা রেজিস্ট্যান্স কেস, একটা রেজিস্ট্যান্স এবং একটা ইন্ডাকটেন্স কে এটা প্যারালালি না দিয়ে তুমি যদি সিরিজে দাও এবং তুমি বললা যে এটা হচ্ছে আই নো লোড, তাহলে কি তুমি এখানে এটা আইএম আর এটা আইএডি এটা তুমি দেখাইতে পারবা? সিরিজে কারেন্ট কি চেঞ্জ হয়? না স্যার, কারেন্ট সেম থাকে। বুঝতে পারছি স্যার বিষয়টা। আমার কথাটা ক্লিয়ার হয়েছে এখন? জি স্যার, ক্লিয়ার হয়েছে। তাছাড়াও আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে তুমি এখানে উইন্ডিং এর অ্যাক্রসে যে ভোল্টেজটা আসবে, এখানে যে ভোল্টেজটা আসবে সেটা হচ্ছে E1, তাই না? তুমি আমরা অ্যাকচুয়ালি
মানে তুমি যে কোশ্চেনটা করছো এটা খুবই বেসিক কোশ্চেন, এবং আমি নর্মালি ফার্স্ট ইয়ারে যাদের যদি সার্কিট পড়াই তো তাদেরকে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করি যে আসলে আমাদের বাসার যে লাইনগুলো থাকে এই লাইনগুলো কিরকম থাকে, লাইনগুলো কি সিরিজে থাকে না প্যারালালি থাকে, সব কয়টা লোড প্যারালাল থাকে, প্যারালাল থাকে। সিরিজে থাকলে সমস্যা কি? মনে করো আমার একটা বাসায় 10টা লোড আছে, 10টা লোডই সিরিজে আছে, কিন্তু স্যার সমস্যা হলো যে প্রথমটা ড্রপ হয়ে যাচ্ছে, শেষটা তো কোনো ভোল্টেজ ড্রপই থাকবে না, খুবই কম থাকবে, দেখা যাচ্ছে লোড হিসেবে পরিচালনা করা। তোমার কথা আমি বুঝি নাই। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কন্টিনিউটি থাকবে না আর কি। একটা যদি আমাদের কোনো কারণ নষ্ট হয়ে যায় লোড, তাহলে দেখা যাচ্ছে যে পুরো সিস্টেম এখানে ডিফারেন্স দেখা যাবে যে হ্যাঁ, তুমি যে কথাটা বললা সেটা ঠিক আছে। ধরো এখানে আমি 200 হওয়ার কারণে আমাদের পাবো না। 200 ভোল্ট দিলাম, তো 200 ভোল্ট দিলে কোনো একটা কারণে যদি এই জায়গাটা ওপেন হয়ে যায় তাহলে এই সিরিজের ভিতরে কোনো কারেন্ট যাইতে পারবে না, সো এটা আমার পুরো সার্কিটটাই বন্ধ হয়ে যাবে, এটা একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আমার এখানে ধরো আমি নরমাল পজিশনেই আছি, এখানে 200 ভোল্ট দিছি আর এখানে 10টা রেজিস্ট্যান্স আছে, প্রত্যেকটাই সেম ভ্যালু, মনে করলাম আর আর আর, তাহলে সিরিজে অ্যাকচুয়ালি হবে কি আমার ভোল্টেজটা ড্রপ হবে। তো ড্রপ হইলে অ্যাকচুয়ালি এর অ্যাক্রসে ভোল্টেজ আসবে 20 ভোল্ট, এর অ্যাক্রসে ভোল্টেজ আসবে 20 ভোল্ট, এর অ্যাক্রসে ভোল্টেজ আসবে 20 ভোল্ট, এটা 20 ভোল্ট, এটা 20 ভোল্ট, এটা 20 ভোল্ট। তাহলে এই 20 আমার দরকার কি অ্যাকচুয়ালি 200 ভোল্ট দেয়া, সেই জায়গায় যদি 20 ভোল্ট আসে আমার কি লাইট ফ্যান এগুলো চলবে? না স্যার, চলবে না। আবার এইটার জন্য দেখা যাচ্ছে যে আমার বেশি কারেন্ট দরকার, এটার জন্য আমার কম কারেন্ট দরকার, কিন্তু সিরিজে অ্যাকচুয়ালি আমার একটাই কারেন্ট যেতে পারবে, সো সব কয়টা জিনিস ইকুইভ্যালেন্টলি অপারেট করতে পারবে না। হোয়ারএজ তুমি যদি একটা জিনিসকে প্যারালালি কানেক্ট করো, সো আমার এখানে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা সব কয়টা লোডের জন্যই সেম, কিন্তু এর ভিতর দিয়ে যে কারেন্ট যাবে I1 I2 I3 এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে হচ্ছে এই লোডের উপরে, কারণ আমার ভোল্টেজটা হচ্ছে ফিক্সড, এবং তুমি কোনো একটা লোড যদি বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও বা এটা বন্ধ করে দাও, তার উপরে অ্যাকচুয়ালি এটার কোনো ইফেক্ট থাকে না, কারণ এর অ্যাক্রসে আমার ভোল্টেজ যেটা আছে ভোল্টেজটা সেমই আছে। সো মনে রাখার বিষয় হচ্ছে যেখানে আমার কারেন্ট ডিভাইড হচ্ছে I1 প্লাস I2, সেখানে কখনোই আমি জিনিসটাকে সিরিজে রাখতে পারবো না, আমাকে অবশ্যই প্যারালালি রিপ্রেজেন্ট করতে হবে। আমি আসলে হোপ করতেছি যে তোমরা জিনিসটা বুঝতে পারছো। আর কারো কোনো কোশ্চেন? জি স্যার, বুঝে গেছি। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে দুইটা জিনিস নিয়ে পড়াশোনা করব। একটা হচ্ছে আজকে যেটা তোমরা এক্সপেরিমেন্ট করবা দুইটা থেকে, শর্ট সার্কিট টেস্ট, আর 2 নম্বর হচ্ছে ওপেন সার্কিট টেস্ট। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা ট্রান্সফরমারের রেগুলেশন নিয়ে আলোচনা করব। সো এই দুটা মিলে তোমাদের হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার হচ্ছে 1 হবে, আর ট্রান্সফরমার রেগুলেশনটা হবে তোমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 2। সো এই দুইটা জিনিস এখন আমার হাতে অলমোস্ট 40 মিনিট বা 45 মিনিট মতো সময় আছে, সো আমি এই জিনিসটা এই 40 মিনিট বা 45 মিনিটের ভিতরে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো।
স্যার আমাদের এই যে ট্রান্সফরমার যদি সমতুল্য সার্কিট অঙ্কন করতে বলে তাহলে আমরা ফাইনালি কি 3টা সার্কিট দিলেই হবে? অর্থাৎ প্রাইমারি সাইড তোমার কথাটা আমি বুঝি না, আরেকবার বলে তো বাম সাইডেরটা আর দিলেই হবে নাকি আরো দিতে হবে? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যদি ট্রান্সফরমারে সমতুল্য সার্কিট অঙ্কন করতে বলে পরীক্ষায়, সেক্ষেত্রে কি 3টা সার্কিট অঙ্কন করলেই হবে? কোন 3টা? আমার এই ছবির এই 4টা ছবির ভিতরে কোন 3টা? এটা তো 4টা সাইডে বলতে মানে একটা তো প্রাইমারি সাপেক্ষে, একটা হচ্ছে সেকেন্ডারি সাপেক্ষে। যদি প্রাইমারি সাপেক্ষে বলে তাহলে বাম সাইডের থেকে মানে 1 2 3 নাম্বারটা, আর সেকেন্ডারি সাপেক্ষে বলে ডান সাইড থেকে 1 2 3 মানে তোমাকে যদি কোনো কিছু স্যার না বলে দিয়ে ও থাকে, বোঝাতে চাচ্ছি মনে হয় স্যার। স্যার পুরোটা প্রথমে হচ্ছে পুরোটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের যে ইকুইভ্যালেন্স সার্কিট আছে সেটা, তারপরে ধাপ হচ্ছে স্যার নো লোডের যে কম্পোনেন্টটা আছে আমাদের ওইটাকে আমরা একদম বাম পাশে নিয়ে আসলে একটা, আর সর্বশেষ সেটা হচ্ছে আমাদের মানে তিনটাকে ওই যে আপনার আরপিএক্সপি কে ইকুইভ্যালেন্ট করে যে সার্কিটটা পাবো সেটা টোটাল 3টা সার্কিট। তো নরমালি আমি যেটা প্রিফার করি, তোমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটে যদি বলা থাকে উইথ রেসপেক্ট টু প্রাইমারি, তাহলে তোমরা আগে এই সার্কিটটা আঁকাবা যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের সার্কিট। এটার ভিতরে অবশ্যই ইন্ডিকেট করবা যে এটা হচ্ছে আইডিয়াল জিনিস। তারপরে তুমি এখান থেকে উইথ রেসপেক্ট টু প্রাইমারি তুমি এইদিকে আসবা, এই সার্কিটটা ফাইনালি, বা তুমি এর আগে যেটা আঁকাইছিলাম ওইটা আঁকাইলে ভালো, না আঁকাইলেও সমস্যা নেই, তবে আমি প্রিফার করি যে ওই আঁকেরটা আঁকাবা। আর যদি উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি বলে তাহলে তুমি প্রথমে এটা আঁকাবা, তারপরে এর আগের যে সার্কিটটা আঁকাইছিলাম সেটা দিয়ে ফাইনালি এই জিনিসটা আঁকাবা। আর যদি উইথ রেসপেক্ট টু প্রাইমারি আর উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি কোনোটাই না বলা থাকে, তাহলে এইদার ওয়ে তুমি যেটা খুশি সেটা আঁকাইতে পারো, আমার কোনো সমস্যা নেই। আমার কথা ক্লিয়ার হইলো কিনা? জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমরা, স্যার হ্যাঁ বলো। স্যার এক্সাক্ট ইকুইভ্যালেন্স সার্কিট স্যার কোনটা এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট কোনটা হবে? জি স্যার যদি একটু বলতেন। এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে একদম এক্সাক্ট এর উপরে এক্সাক্ট যেটা ইকুইভ্যালেন্ট সার্কিট, সেটা হচ্ছে এইটার, এই যে এই সার্কিটটার আগে এই সার্কিটের আগে যেটা আঁকাইছি সেটা হচ্ছে এক্সাক্ট এর ভিতরে এক্সাক্ট সার্কিট, আর এটা হচ্ছে এক্সাক্ট সার্কিট, এটাও আঁকাইলেও সমস্যা নাই, ঠিক আছে? তো স্যার বলো। স্যার আমি একটা নোটবই দেখছিলাম যে আপনার যে যে সার্কিটটাতে আপনি ইয়া করে আছেন ওইটা পয়েন্ট রাখছেন, ওইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট, আর এর আগে যেটা ড্র করা হয়েছিল সেটা ছিল এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট। আসলে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট আমি এখনো কোনটা আসি, ঠিক আসলে? অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট আমি এখনো আসি নাই। অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটটা এটা না, এটার পরেও আরো কিছু অংশ আছে, ঠিক আছে? সো ও আচ্ছা, তোমরা এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা, সেটা হচ্ছে তুমি যদি এখানে এই উইন্ডিংটাকে, প্যারালাল উইন্ডিংটাকেও যদি কনসিডার না করো, তাহলে যে সার্কিটটা হবে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। তা আমি এখনো ওই জায়গাটায় যাই নাই। তো অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে যখন আমি এখানে প্যারালাল ব্রাঞ্চ একেবারেই কনসিডার করব না, শুধুমাত্র সিরিজ যে কম্পোনেন্টটা আছে এই কম্পোনেন্টটা থাকবে। আমার কথাটা বোঝা গেছে? জি স্যার স্যার আর ইকিউ আর এক্স ইকিউ থাকবে স্যার, তাই? আচ্ছা, তো আমি ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে দুইটা টেস্ট করব,
তাহলে আমার প্রথমেই মাথার ভিতরে যে কোশ্চিন আসার কথা যে আমি এই দুইটা টেস্ট কেন করব, এই দুইটা টেস্ট করে আমার লাভটা কি? ঠিক আছে, আমার মাথায় প্রশ্ন আসে, তোমাদের মাথায় আসে কিনা জানি না, তবে নরমালি আমারে যদি বলে যে তোমাকে এখানে করতে হবে, তাহলে স্বাভাবিকভাবে আমার মাথায় প্রশ্ন আসবে যে কেন আমি এই দুইটা টেস্ট করতে যাব, আমার টেস্ট করার দরকারটা কি? জি স্যার, এটা তো আমাদের মাথায় আসে স্যার, উত্তরটা তো। তোমাদের মাথায় আসছে? জি স্যার, এটা তো আসলে আচ্ছা, আসলে তো খুবই ভালো, না আসলেও সমস্যা নেই। একটা ওয়ার্ড রে কাটতে 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 কোন জায়গায় নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন এই তিনটাকে উপরে নিয়ে যাই, তারপরে ডিসকাশন শুরু করি। প্রথমেই আমরা শুরু করি ওপেন সার্কিট টেস্ট দিয়ে। তো ওপেন সার্কিট টেস্টে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখো এই সার্কিটের প্রাইমারিতে আমি হচ্ছে ভোল্টেজ সোর্স লাগাবো আর সেকেন্ডারিটাকে ওপেন রাখবো। তো প্রাইমারি সাইডে যখন আমি রেটেড ভোল্টেজ দিব, রেটেড ভোল্টেজ দিলে কি হবে, সেকেন্ডারি যখন ওপেন, তো তখন তুমি বুঝতে পারতেছো সেকেন্ডারি ওপেন মানে ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে দেখতে পারতেছো যে তোমার I2 প্রাইম কারেন্ট ইকুয়ালস টু কি 0 হয়ে যাবে। I2 প্রাইম কারেন্ট 0 হয়ে যাওয়া মানে কি, যে এখানে তুমি অ্যাকচুয়ালি V1 দিছো রেটেড, এবং তার জন্য তুমি ধরো এখানে ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারের এখানে তুমি এর সাথে সিরিজে তুমি একটা অ্যামিটার লাগাই দিলা, আর এখানে ধরো তুমি একটা ওয়াট মিটার লাগাইলা। আচ্ছা, ছবিটাকে আমি আর একটু ভালো মতো আঁকাই। মনে করো যে তুমি এখানে এই যে জিনিসটা আছে, এখানে তুমি ওপেন সার্কিট টেস্টের জন্য তুমি কি করলা, তুমি আচ্ছা তুমি এখানে একটা অ্যামিটার লাগাইলা আর এখানে একটা ওয়াট মিটার লাগাইলা। তো ওয়াট মিটারের অ্যাকচুয়ালি চারটা পয়েন্ট থাকে, দুইটা কয়েল থাকে, এটা তো জানো নাকি? একটাকে বলে কারেন্ট কয়েল, যেটাকে আমরা বলি সিসি, আর একটা হচ্ছে পোটেনশিয়াল কয়েল, যেটাকে আমরা বলি পিসি। তো কারেন্ট কয়েল যেটা আছে সেটা অবশ্যই যে ব্রাঞ্চের আমি কারেন্ট নিচ্ছি তার সাথে কিসে থাকবে, ইন সিরিজে থাকবে। তো আমরা এখান থেকে এটা এরকম ধরতে পারি। আর পোটেনশিয়াল কয়েল যেটা, পোটেনশিয়াল কয়েলের এক প্রান্ত হচ্ছে সোর্সের এক প্রান্তের সাথে থাকবে, আর অপর প্রান্ত যেটা আছে সেটা সোর্সের আরেক প্রান্তের সাথে কানেক্টেড থাকবে। তাহলে এখান থেকে, আর তুমি যদি এখানে একটা ভোল্ট মিটার নাও, তাহলে এ ভোল্টেজ মেজার করবে। তাহলে আমার অ্যাকচুয়ালি ওপেন সার্কিট টেস্টের জন্য কি করতে হবে, ফার্স্ট কথা হচ্ছে ওপেন সার্কিট টেস্টের জন্য ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে প্রাইমারিতে রেটেড ভোল্টেজ দিতে হবে। দুই নম্বর কথা হচ্ছে যে সার্কিটটাকে অ্যারেঞ্জ করতে হবে যাতে আমি পাওয়ার বের করতে পারি, কি পরিমাণ পাওয়ার যাচ্ছে, কি পরিমাণ ভোল্টেজ দিচ্ছে এবং কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। তা ওপেন সার্কিট টেস্ট করে আমি অ্যাকচুয়ালি কি পাই, ওপেন সার্কিট টেস্টে যেহেতু এই কারেন্ট ইকুয়ালস টু 0,
সো শুধুমাত্র আমার এখানে তুমি বুঝতে পারতেছো এই সার্কিটের ভিতরে আমার ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ কারেন্ট থাকবে। সো ম্যাগনেটাইজিং অফ কারেন্ট থাকলে শুধুমাত্র কি থাকবে, কোর লস থাকবে এখানে। তো কোর লসটা আমি যেহেতু এই ওয়াটমিটার থেকে হচ্ছে ওয়াটমিটার দিয়ে পাওয়ারটা মেজার করছি, তো ওয়াটমিটার কি মেজার করে, রিয়েল পাওয়ার না রিঅ্যাক্টিভ পাওয়ার? রিয়েল পাওয়ার। তো আমি এখানে যে ওয়াটমিটার রিডিংটা পাবো ডাব্লু, এটাকে যদি আমি বিভিন্ন বইতে নট দিয়ে রিপ্রেজেন্ট করে ডাব্লু নট, কারণ হচ্ছে নো লোডের জন্য। তো ডাব্লু নট যেটা হবে সেটা অ্যাকচুয়ালি কার পাওয়ার নির্দেশ করবে, এই পাওয়ারটা নির্দেশ করবে যেটা আমার কোরের অ্যাক্রসে লস হচ্ছে নাকি। জি স্যার। কারণ আমার এই কারেন্ট তো জিরো, সো এইখানে আমার কোনো লস হচ্ছে না। সো অ্যাকচুয়ালি ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে আমি যেটা পাবো সেটা হচ্ছে কোর লস। আমি এখান থেকে এই এই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে অ্যাকচুয়ালি আরসি এবং এক্সএম এই দুইটাকে মেজার করতে পারবো। আমার কথাটা বোঝা গেল কিনা? স্যার যে প্রাইমারি রেটেড ভোল্টেজ সাপ্লাই দিছে, একটু একটু আপনারা যদি বলতেন স্যার, কেন আমরা প্রাইমারি রেটেড কারেন্ট দিলাম না স্যার? আচ্ছা, প্রাইমারি রেটেড কারেন্ট দিবা কিসের জন্য, রেটেড ভোল্টেজ দিলাম কিসের জন্য, তাই তো? এখন প্রথম দিকেই আমি তোমাদেরকে বলছিলাম যে হিস্টেরেসিস লস or এডি কারেন্ট লস, আগের ক্লাসে বলছিলাম is directly proportional to E1 নাকি, which is directly proportional to V1। তাই তো, এই জিনিসটা তো মনে আছে নাকি? স্যার আচ্ছা, তাহলে তুমি যদি V1 টাকে রেটেড দাও, তাহলে হিস্টেরেসিস লস আর এডি কারেন্ট লস যেটা পাবা সেটা হচ্ছে কি রেটেড হিস্টেরেসিস লস পাবা, রেটেড এডি কারেন্ট লস পাবা নাকি। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার বলেন। সো V1 রেটেড দেয়া হচ্ছে এই জন্যে যাতে আমি রেটেড কোর লসটা পাই। কারণ তোমার এই ট্রান্সফরমারটা যখন অপারেশনে থাকবে তখন অ্যাকচুয়ালি তুমি তো রেটেড ভোল্টেজটাই দিবা নাকি কম ভোল্টেজ দিবা? ট্রান্সফরমারকে কখনো কম ভোল্টেজ দাও স্পেশাল পারপাস ছাড়া? দাও না। তো যদি রেটেড ভোল্টেজটাই দাও তাহলে সেক্ষেত্রে তুমি রেটেড কোর লসটাই পাবা, যেটা তোমার ক্যালকুলেশনের জন্য সুবিধা হবে। তো এই জন্য রেটেড ভোল্টেজটা দেওয়া হয়। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এখানে নরমালি একটা ট্রান্সফরমারের হাই ভোল্টেজ উইন্ডিং থাকে আর একটা হচ্ছে লো ভোল্টেজ উইন্ডিং থাকে। তাহলে রেটেড ভোল্টেজ যদি আমাকে দিতে হয় তাহলে কোন সাইডের রেটেড ভোল্টেজ দেওয়াটা আমার জন্য সহজ, হাই ভোল্টেজ সাইডে নাকি লো ভোল্টেজ সাইডে? লো ভোল্টেজ কারণ আমাদের যে ইকুইপমেন্ট আছে ল্যাবে সেটাতে লো ভোল্টেজ সাইডের রেটেড ভোল্টেজ দেওয়াটা সহজ। তো সেই জন্য আমরা নরমালি যেটা করি সেটা হচ্ছে যে প্রাইমারি রেটেড ভোল্টেজ যেটা দিই সেটা অ্যাকচুয়ালি লো ভোল্টেজ সাইডে দিই। যদিও এটা হাই ভোল্টেজ সাইডে দিলেও আমার চলবে, এইদার সাইডে তুমি দিতে পারো, কিন্তু আমার সুবিধার জন্য আমরা লো ভোল্টেজ সাইডে দিই যাতে আমি ইকুইপমেন্ট আমার ল্যাবের যে ফ্যাসিলিটিস আছে এই ফ্যাসিলিটিস দিয়ে আমি রেটেড ভোল্টেজটাকে সাপ্লাই দিতে পারি। আমার কথা কি ক্লিয়ার হইলো সবার কাছে? ইয়েস স্যার। আচ্ছা,
তাহলে লো ভোল্টেজ সাইডে আমি রেটেড ভোল্টেজ দিলাম, তাহলে আমার এখান থেকে দেখো V1 দিচ্ছি, তার প্যারালালি এই জিনিসটা আছে। সো আমি যদি এখান থেকে এটাকে যদি বলি V1, তাহলে এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে, এই কারেন্টটা কি অবশ্যই V1 এর সাথে কিসে থাকবে? ইন ফেজে থাকবে। সো আমি IHE যেটা আছে, IHE এটা অ্যাকচুয়ালি V1 এর সাথে ইন ফেজে থাকবে। আর IXM যেটা আছে ম্যাগনেটাইজিং কারেন্ট, এটা যেহেতু রিঅ্যাকট্যান্স, সেটা V1 থেকে কি করবে? 90 ডিগ্রি ল্যাগ করবে। তাহলে এই দুটোকে যোগ করলে আমি যে কারেন্টটা পাবো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার আই নো লোড, তাই তো? কি আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। আমরা কিভাবে নির্ধারণ করবো সেকেন্ডারি আর হলো রেটেড ভোল্টেজটা আসলে কি মিন করে? ওর কথা কেটে কেটে আসছে, কেউ কি পুরো শুনতে পারছো? আমাকে একটু বলবা। স্যার ওই ভাই জিজ্ঞেস করতেছে রেটেড ভোল্টেজ কি মিন করতেছে। রেটেড ভোল্টেজ কি? নির্ধারণ করবো কিভাবে স্যার, প্রাইমারি বা সেকেন্ডারির ক্ষেত্রে হ্যাঁ, তো তোমার নির্ধারণের স্যার একটু ব্যাপারটা একটু জানাবেন স্যার। ট্রান্সফরমার যখন দেখবা তখন না, ট্রান্সফরমারের গায়ে একটা নেম প্লেট থাকে, এই নেম প্লেটের গায়ে একটা ভ্যালু লেখা থাকে, 120 বাই ধরো সাপোজ 2200। তো এখান থেকে তুমি বুঝতে পারবা যে প্রাইমারি লো ভোল্টেজ সাইডের রেটেড ভোল্টেজ হচ্ছে 120, আর হাই ভোল্টেজ সাইডের রেটেড ভোল্টেজ হচ্ছে 2200। কি আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এখন দেখো এখানে তোমার এই ট্রান্সফরমার যে সরি এই ওয়াটমিটার যে পাওয়ারটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করবে, সেই পাওয়ারটাকে যদি আমি লিখি ডাব্লু, তাহলে ডাব্লু ইকুয়ালস টু লিখতে পারি কি V1 আই নো লোড কস অফ থেটা। এই থেটাটা কোন থেটা? এই থেটা। আমি এটাকে থেটা নট বলি যেহেতু নো লোড অবস্থায়। সো তুমি এখান থেকে যেটা পাবা সেটা হচ্ছে কস থেটা। যদি তুমি বের করতে চাও তাহলে তুমি পাবা হচ্ছে ডাব্লু ডিভাইডেড বাই V1 আই নো লোড। এখান থেকে তুমি কস থেটা পাবা। বা তুমি যদি থেটা বের করতে চাও তাহলে কস ইনভার্স তুমি করবে হচ্ছে ডাব্লু ওভার V1 আই নো লোড। এখানে দেখো তুমি ভোল্টমিটার থেকে তুমি ভোল্টেজের ইয়ে পাবা, আই নো লোড তুমি পাবা, এখান থেকে সিরিজে যে কারেন্ট যাচ্ছে সেটাই আই নো লোড, আর ডাব্লু তো হচ্ছে তোমার ওয়াটমিটার রিডিং। এখান থেকে তুমি সেটা পাইলা। এখন যখনই তুমি সেটা পাইলা,
স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছ সবাই? জি স্যার এখন পাচ্ছি। আচ্ছা, কোনো সমস্যা? স্যার একটু আগে শুনতে পারিনি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো তুমি যখন এখান থেকে থেটা পাইলা, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি এই রেজিস্ট্যান্সের যদি ইনভার্স নাও, তাহলে তুমি অ্যাকচুয়ালি যেটা পাবা সেটা হচ্ছে কন্ডাক্টেন্স জিসি, যেটা হচ্ছে 1/RC। আর যদি এখানে এক্সএম এর ইনভার্স নাও, সেটাকে তুমি হচ্ছে ধরো ওয়াই লিখলা, এটাকে তুমি লিখতে পারো 1/XM। তাহলে তুমি এখানে তোমার টোটাল যে সরি, এটা হবে বি হবে হচ্ছে 1/XM। তাহলে ওয়াই যেটা আছে, ওয়াইটা হবে হচ্ছে 1/RC মাইনাস জে ইন্টু 1/XM। এটা হচ্ছে তোমার ইকুয়েশন। এখন তুমি যে কোনো ইম্পিডেন্স জেড ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো, V/I নাকি? তাই তো নাকি? তোমরা সবাই বুঝতেছো? জি স্যার। তাহলে 1/Z এটা ইকুয়ালস টু কি লেখা যায়, I/V। তো 1/Z এটা ইকুয়ালস টু কি, Y, যেটা হচ্ছে আমরা এই Y বলতেছি, I/V। তো তাহলে আমরা এখানে এই নো লোড কারেন্টটা যদি জানি, তাহলে এই নো লোড কারেন্টটাকে আমি এই ওয়াই যদি ম্যাগনিটিউড বের করতে চাই, তাহলে আমরা এটাকে কিভাবে বের করতে পারি, আই নো লোড কে যদি আমি V1 দিয়ে ভাগ করি, তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা ম্যাগনিটিউড পাবো। আর এই জিনিসটার অ্যাঙ্গেল যদি পেতে চাই, তাহলে আমি এখানে পাওয়ার ফ্যাক্টর থেটা বের করলাম। তো থেটা বের করলে তোমরা জানো যে কোনো একটা, যদি আমি এইটাকে ফেজর আকারে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এটাকে লেখা যায় ওয়াই ম্যাগনিটিউড এট অ্যান অ্যাঙ্গেল থেটা। তো যেহেতু এটা ল্যাগিং, সো এটাকে আমরা লিখতে পারি মাইনাস থেটা। তাহলে এখান থেকে তুমি যদি ম্যাগনিটিউডটা পাও, আর এখান থেকে এই ইকুয়েশন থেকে তুমি যদি থেটাটা বের করো, তাহলে অবশ্যই তুমি এখানে ওয়াই এর ম্যাগনিটিউড বের করতে পারবা। সেটা কি হবে, ওয়াই এর ম্যাগনিটিউড cos অফ থেটা, এটা হবে হচ্ছে রিয়েল পার্ট, মাইনাস জে ওয়াই এর ম্যাগনিটিউড সাইন থেটা, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। সো এখানে এই দুটো ইকুয়েশন যদি তুমি কম্পেয়ার করো, তাহলে তুমি লিখতে পারবা কি, y cos theta ইকুয়ালস টু হচ্ছে 1/RC। এখান থেকে তুমি পাবা হচ্ছে RC এর ভ্যালু। আর y sin theta, এখান থেকে তুমি পাবা 1/XM। এখান থেকে তুমি পাবা XM এর ভ্যালু। আমার কথাটা বুঝতে পারলা কিনা সবাই? জি স্যার। কারোর এখানে কোশ্চেন আছে?
না স্যার, আমরা তো এটা কারেন্ট দিয়ে বের করতে পারতাম স্যার। কি সরি স্যার, আমরা তো এই মানটা তো স্যার কারেন্ট দিয়েও বের করতে পারতাম কোন কারেন্ট দিয়ে? স্যার। আমাদের যে স্যার আইটা বের হবে, নো লোড যে কারেন্টটা স্যার আছে, ওর সাথে যদি স্যার আমরা অ্যাঙ্গেলটা লাগিয়ে দিই, তাহলে স্যার ওখানে দুইটা উপাদান পাওয়া যাবে। একটা হচ্ছে স্যার আই মিউ, আর একটা হচ্ছে আই ডাব্লিউ, যেটাকে বলছে স্যার ওয়ার্কিং কারেন্ট আর স্যার ম্যাগনেটাইজিং কারেন্ট। এই দুইটা দিয়ে যদি স্যার আমরা ভোল্টেজটাকে ভাগ দিই, তখন স্যার আমরা আরসি পাবো আর এক্সএম পাবো স্যার। হ্যাঁ, তাও করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। তুমি এখান থেকে তো দেখতেই পাচ্ছ যে তুমি এখানে আই পাচ্ছ, অনেক ভাবেই করতে পারো। তুমি এখানে আই নো লোড তো তুমি জানোই অ্যামিটার রিডিং থেকে পাচ্ছ। তুমি যখনই এখানে থেটা জানবা, তা থেটা জানলেই তোমার আইএইচই যেটা আছে, আইএইচটা হবে কি তোমার আইএনএল কস অফ থেটা, আর আই হচ্ছে এন যেটা আছে এটা হবে হচ্ছে আইএনএল সাইন থেটা, তাই তো? জি স্যার। আরসি যেটা আছে, আরসিটা হবে কি ভি ওভার আইএইচই, আর এক্সএম হবে কি ভি ওভার আইএম হবে স্যার। এই তো। তুমি যে কোনো ওয়েতে করতে পারো, তোমার প্রসিডিউর সেম। আমি যে প্রসিডিউরটা এখানে দেখাইছি এটা তোমাদের হচ্ছে চ্যাপম্যানের বইতে আছে। তুমি যে কোনো ওয়েতেই করতে পারো, as long as your procedure is correct, you are fine. আমার এই কথাটা ক্লিয়ার হইলো কিনা সবার কাছে? জি স্যার। আচ্ছা, তো এটা গেল ওপেন সার্কিট। তাহলে ওপেন সার্কিটের ক্ষেত্রে আমার যে তিনটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রাইমারিতে রেটেড ভোল্টেজ দিতে হবে, আমরা কোর লস পাবো, যেটা কোর লসটা পাবো কিভাবে, ওয়াটমিটার রিডিং থেকে আমি কোর লস পাবো, এবং এর মাধ্যমে আমি আরসি এবং এক্সএমটাকে ক্যালকুলেট করতে পারবো। এবং ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে তোমার যে ভেক্টর ডায়াগ্রাম, সেই ভেক্টর ডায়াগ্রামটা হচ্ছে এইটা। মাঝে মাঝে পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে ড্র দ্য ভেক্টর ডায়াগ্রাম অফ ফর অ্যান সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ফর ওপেন সার্কিট টেস্ট। সো সেই ক্ষেত্রে তোমাদের এই ভেক্টর ডায়াগ্রামটা আঁকাইতে হবে। আমার কথা কি সবার কাছে ক্লিয়ার হচ্ছে এতক্ষণ পর্যন্ত সোফার? ইয়েস স্যার। আচ্ছা, এবার আমরা যে টেস্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। হ্যালো হ্যাঁ বলো। স্যার, স্যার আমি একটা প্রশ্ন করবো স্যার এখানে, যে স্যার আমরা যে ওয়াট মিটার লাগানো আছে স্যার, এখানে এই ওয়াট মিটারটা মাপতেছে স্যার নো, কি বলে ওটাকে স্যার, সরি স্যার আমি ভুলে যাচ্ছি, মানে কি পাওয়ার মাপতেছে? নো লোড পাওয়ার লস। রিয়েল পাওয়ার। স্যার কোর লসটা হচ্ছে স্যার আরসিটা লস করাচ্ছে, কিন্তু স্যার আমাদের তো লাইনেরও একটা স্যার রেজিস্ট্যান্স ছিল, সেইটাকে আমরা স্যার নেগলেক্ট করতেছি কেন? আরে আইনের যে রেজিস্ট্যান্স আছে সেটা তো এই ইকুইভ্যালেন্ট সার্কিটের ভিতরে আমরা নিয়ে আসছি, ওইটাও মেজার করব। স্যার যদি ডান দিকে থাকে, ও আচ্ছা, জি স্যার বুঝতে পারছি স্যার, ওকে। কোনো কিছুই বাদ দেওয়া হবে না, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেটেড কারেন্ট দিতে হবে। এন্ড প্রশ্ন আসতে পারে যে কেন রেটেড কারেন্ট দিব? কারণ রেটেড কারেন্ট দিলে আমি উইন্ডিং এর প্রাইমারি সাইডের রেটেড কপার লস পাবো, প্লাস সেকেন্ডারি সাইডের রেটেড কপার লস পাবো। কারণ কপার লস যেটা আছে সেটা কারেন্টের উপর ডিপেন্ড করে। সো তুমি যদি প্রাইমারি বা সেকেন্ডারিতে রেটেড কারেন্ট দাও, তাহলে আমি তার জন্য রেটেড কপার লসটা পাবো। এই জন্য আমাকে শর্ট সার্কিট টেস্টের সময় রেটেড কারেন্ট দিতে হবে। এই কথাটা ক্লিয়ার হইলো কিনা সবার কাছে?
হ্যালো স্যার, আরেকবার রিপিট করলে ভালো হতো, ডিসকানেক্ট ছিলাম। শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেকেন্ডারি দুইটা টার্মিনালকে কি করতে হবে, শর্ট করে দিতে হবে। শর্ট করে দিয়ে তোমার রেটেড কারেন্ট দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার রেটেড কারেন্ট আমি কেন দিব? রেটেড কারেন্ট আমি এই জন্যই দিব যে কপার লসটা যেটা আছে, এই কপার লসটা অ্যাকচুয়ালি কারেন্ট স্কয়ার মাল্টিপ্লাইড বাই রেজিস্ট্যান্স। সো এখানে আমি যদি রেটেড কারেন্ট দিই প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে, সো আমি প্রাইমারি রেটেড কপার লস এবং সেকেন্ডারি রেটেড কপার লসটা পাবো। সেই জন্যই আমরা রেটেড কারেন্টটাকে সাপ্লাই দিব। আর যে ছেলেটা জিজ্ঞাসা করছিল স্যার লাইন রেজিস্ট্যান্স যেটা আছে সেটাকে তো আমি নিলাম না, তো সেটাকে আমি অলরেডি নিয়ে ফেলছি, এখন তার কারো সমস্যা নেই নাকি? তো এখন আবার রেটেড কারেন্ট যদি নিতে হয়, এখন আমাকে বলো তো হাই ভোল্টেজ সাইডে রেটেড কারেন্ট বেশি নাকি লো ভোল্টেজ সাইডে রেটেড কারেন্ট বেশি? তাহলে আমাকে এখানে যদি ভোল্ট মিটার, ওয়াট মিটার এবং অ্যামিটার দিয়ে মাপতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কোন সাইডটা শর্ট করতে হবে? লো ভোল্টেজ শর্ট করতে লো হবে। ভোল্টেজ সাইড। ভোল্টেজ সাইডে যেহেতু কারেন্ট এখানে বেশি, সো আমি লো ভোল্টেজ সাইডটাকে শর্ট করে যদি প্রাইমারি সাইডে রেটেড কারেন্টটাকে মাপি, তাহলে এটা আমার ল্যাব ইকুইভ্যালেন্ট দিয়ে মেজার করাটা সহজ। তো সেই জন্য আমরা লো ভোল্টেজ উইন্ডিং যেটা আছে এটাকে করব শর্ট, আর প্রাইমারি উইন্ডিংটা করব হচ্ছে হাই ভোল্টেজ সাইড। আচ্ছা, এখানে হাই ভোল্টেজ সাইডটাকে প্রাইমারি করার আরেকটা বড় যেটা সুবিধা সেটা হচ্ছে যখন আমি দুই প্রান্তকে শর্ট করে দিলাম, তখন তুমি দেখতেছো যে অ্যাকচুয়ালি এখানকার এই আরসি এবং এক্সএম এর যে মান থাকে এগুলো ইন টাইমস অফ মেগা ওহমে থাকে বা কিলো ওহমে থাকে, আর এখানে তুমি আর ইকুইভ্যালেন্ট যেটা আছে এগুলো অলমোস্ট ওহম রেঞ্জে থাকে। তো তুমি যখন এখানে শর্ট করে দিবা, শর্ট করে দিলে এর ভিতর দিয়ে কারেন্ট যেটা যাবে সেটা খুবই নেগলেজিবল। সো তুমি সেই ক্ষেত্রে শর্ট সার্কিটের ক্ষেত্রে এটাকে নেগলেক্ট করতে পারো, যেহেতু মেগা ওহমের ভিতরে তুমি বুঝতে পারতেছো কারেন্ট খুব কম যাবে ইন টার্মস অফ ওহম। তো সেই ক্ষেত্রে নরমালি যে ঘটনাটা ঘটে, যে ভোল্টেজটা দিলা V1, এই টোটাল ভোল্টেজটাই অ্যাকচুয়ালি এই আর ইকুইভ্যালেন্ট এবং এক্স ইকুইভ্যালেন্ট দ্বারা হচ্ছে বাধাপ্রাপ্ত হয়, বা এখানে যে কারেন্ট হবে এই কারেন্টটা যদি আমি আই বলি, আইটা ডেফিনেটলি V1 ওভার জেড ইকুইভ্যালেন্ট হবে, ওয়্যার জেড ইকুইভ্যালেন্ট যেটা আছে এটা ইকুয়ালস টু হচ্ছে আর ইকুইভ্যালেন্ট স্কয়ার প্লাস এক্স ইকুইভ্যালেন্ট স্কয়ার। তো এই দুইটা ভ্যালু যেহেতু খুবই কম ভ্যালু থাকে ইন টার্মস অফ ওহমে, তো সেই ক্ষেত্রে তুমি যদি V1টাকে রেটেড ভোল্টেজ দাও, তাহলে সেক্ষেত্রে হবে কি এখানে সেকেন্ডারিতে খুবই হাই কারেন্ট ফ্লো করবে, রেটেড এর থেকেও অনেক বেশি কারেন্ট ফ্লো করবে, সেই ক্ষেত্রে আমার ট্রান্সফরমারটা পুড়ে যেতে পারে। তো নরমালি এখানে যখন আমরা শর্ট সার্কিট টেস্ট করি তখন এলভি সাইডটা শর্ট করি, প্রাইমারি সাইডে আমি হচ্ছে হাই ভোল্টেজ সাইডটাকে প্রাইমারি সাইড করি, এবং প্রথমেই আমি রেটেড ভোল্টেজ দিই না, করি কি 1/10 অফ রেটেড ভোল্টেজ দিয়ে স্টার্ট করি। কতক্ষণ পর্যন্ত আমি বাড়াইতে থাকবো? যতক্ষণ পর্যন্ত না আমি রেটেড হাই ভোল্টেজ উইন্ডিং কারেন্ট পাচ্ছি। আমার কথাটা ক্লিয়ার হইলো কিনা সবার কাছে একটু আমাকে বলো। স্যার স্যার রেটেড হাই ভোল্টেজ উইন্ডিং কারেন্ট বুঝলাম না।
কে কি বলতেছিলে আমি শুনতে পারি না, আরেকবার বলো। স্যার রেটেড হাই ভোল্টেজ ওয়েন্ডিং কারেন্টটা এটা বুঝলাম না স্যার। আচ্ছা, তোমার ধরো এটা হচ্ছে 1 kVA ট্রান্সফরমার। তো তাহলে তোমার এখানে যদি 120/2200 ভোল্টের হচ্ছে যদি ট্রান্সফরমারের রেটিং থাকে, তাহলে তুমি জানো যে V1 I1 শুড বি ইকুয়ালস টু V2 I2 নাকি? জি স্যার। তো এটা যদি 1 kVA ট্রান্সফরমার হয়, V1 টা ধরো 120, তাহলে 120 মাল্টিপ্লাইড বাই I1 it should be equals to 1 kVA. Similarly 2200 multiplied by I2 it should be equals to 1 kVA. তাহলে এখান থেকে তুমি I1 I2 রেটেড কারেন্ট পাবা না? জি স্যার। কি পাইলা তো নাকি? জি স্যার। আচ্ছা, এখন যেহেতু তোমার এখন চিন্তা করো যে প্রাইমারি সাইডের আমি সেকেন্ডারি সাইডটাকে শর্ট করছি, আর প্রাইমারি সাইডের ভোল্টেজটাকে আমি 110 রেটেড ভোল্টেজ দিতে বলছি। তাহলে আমার যদি প্রাইমারি সাইডটাকে আমি লো ভোল্টেজ সাইডে রাখতাম তাহলে তো একে কারেন্ট বেশি থাকতো, আর 110 ভোল্টেজ দেওয়া মানে কি 120 এর 110 সমান কত? 110 সমান কত? 12 ভোল্ট। তো এটা অ্যাকচুয়ালি ভোল্টমিটারে অনেক কষ্ট হয়ে যেত, সিমিলারলি যদি হাই ভোল্টেজ সাইড হয় তাহলে আমার হাই ভোল্টেজ সাইডটা কত? 2200 ভোল্ট। তাহলে এইটার 110 হবে কত? 220 ভোল্ট, অ্যারাউন্ড দ্যাট ওয়ান 200 ভোল্ট। তো সেই জন্য এটা তোমার ভোল্টমিটারে রিডিং দেখাটা তোমার জন্য সহজ। তো এটাও আরেকটা কারণ যে তোমার হাই ভোল্টেজ সাইডটাকে উইন্ডিংটাকে অ্যাকচুয়ালি প্রাইমারি হিসেবে ইউজ করা হয় শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে তুমি ভোল্টমিটার দিয়ে রিডিংটাও ভালো দেখতে পারবা 110 রেটেড ভোল্টেজের জন্য। আর 2 নম্বর কথা হচ্ছে যে হাই ভোল্টেজ সাইডে রেটেড কারেন্টটা অবশ্যই লো ভোল্টেজ সাইডে রেটেড কারেন্টের থেকে অনেক কম হবে। সো তুমি এখানে ল্যাবরেটরিতে যে অ্যামিটার আছে এই অ্যামিটার দিয়ে ওইটাকে মেজার করতে পারবা। আমার কথাটা ক্লিয়ার হইলো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে আমি যদি এটাকে বলি V1, তাহলে এই V1 টা অ্যাকচুয়ালি এই রেজিস্ট্যান্স এবং এই ইন্ডাকটেন্স এটার ভিতরে ড্রপ হবে, কিন্তু এই রেজিস্ট্যান্সের মানটা নরমালি ইন্ডাকটেন্সের মানের থেকে অনেক কম থাকে, সেজন্য কারেন্টটা অলমোস্ট 90 ডিগ্রি লেগে যাবে। তো এইটাকে যদি আমি বলি যে I শর্ট সার্কিট কারেন্ট, এই থেটাটা দেখবা যে তোমরা অলমোস্ট 90 ডিগ্রি ল্যাগিং এ যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে রেজিস্টিভ যে ড্রপটা হবে এই ড্রপটা কি কারেন্টের সাথে ইন ফেজে থাকবে। সো এখান থেকে এই পর্যন্ত আমি ধরলাম হচ্ছে তোমার রেজিস্টিভ ড্রপ ISC আর ইকুইভ্যালেন্ট, আর এখান থেকে এখানে ইন্ডাকটিভ ড্রপ যেহেতু হচ্ছে তোমার কারেন্টকে 90 ডিগ্রি লিড করবে, সো লিড মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া। সো এই ড্রপটাকে আমি বলতে পারি ISC x ইকুইভ্যালেন্ট। তাহলে এটা হচ্ছে শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে তোমার ভেক্টর ডায়াগ্রাম। এখন এখানে যে তোমার ওয়াটমিটার আছে, এই ওয়াটমিটার যে পাওয়ারটাকে মেজার করবে, এই পাওয়ারটা কোন পাওয়ারটাকে মেজার করবে? এখানে যে রেজিস্ট্যান্স যে পাওয়ারটা নিচ্ছে সেই পাওয়ারটাকেই তো মেজার করবে নাকি? রিঅ্যাকটিভ ইন্ডাকট্যান্স পাওয়ার নাই নাকি? তো তাহলে এখানে আমি W ইকুয়ালস টু লিখতে পারি I স্কয়ার R ইকুইভ্যালেন্ট। তো তুমি এই অ্যামিটার থেকে I এর মান জানো, W এর মান তুমি ওয়াটমিটার থেকে পাচ্ছো। সো তুমি এখান থেকে ইজিলি R ইকুইভ্যালেন্ট এর মানটা বের করতে পারবা W ওভার I স্কয়ার থেকে।
এখন তুমি এখানে দেখো এই আই এর মানটা আবার তুমি কিভাবে বের করতে পারতা, যে V1 ওভার জেড ইকুইভ্যালেন্ট, বা তুমি জেড ইকুইভ্যালেন্ট যেটা আছে এটা ইকুয়ালস টু কি, তুমি লিখতে পারো V1 ওভার I1। তাহলে জেড ইকুইভ্যালেন্টের যে ম্যাগনিটিউড, এই ম্যাগনিটিউডটাকে তুমি এই ভোল্টমিটারের রিডিং কে এই কারেন্টের রিডিং দিয়ে ভাগ করলে জেড ইকুইভ্যালেন্টের ম্যাগনিটিউড বেড়ে যাবে, যেটা হচ্ছে এইটা। তাহলে তুমি যদি এখানে যদি আর ইকুইভ্যালেন্ট বের করতে পারো, এই ইকুয়েশন থেকে যদি জেড ইকুইভ্যালেন্ট বের করতে পারো, তাহলে এই ইকুয়েশন থেকে তুমি এক্স ইকুইভ্যালেন্ট বের করতে পারবা না। এক্স ইকুইভ্যালেন্ট ইজ নাথিং বাট জেড ইকুইভ্যালেন্ট স্কয়ার মাইনাস আর ইকুইভ্যালেন্ট স্কয়ার। কি আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। ক্লাস কি খুব বেশি বোরিং হয়ে গেছে বা লেন্থি হয়ে গেছে? না স্যার। তাহলে জি আরো স্যার। ক্লাস নিব? জি স্যার, নেন স্যার। স্যার স্যার নামাজের টাইম হয়ে যাচ্ছে স্যার, 5 মিনিট একটা আছে তো আজান বুঝে দেওয়ার। স্যার। স্যার আজান দিবে স্যার কিছুক্ষণ পরে, একটু যদি আসতে স্যার পারেন আজকে ভালো হতো। 9:30 থেকে রানিং ক্লাস করতেছি স্যার, মোটামুটি বোরিং এ বলা চলে। ঠিক আছে, 1 ঘন্টা রেস্ট নাও। 2টা থেকে আমরা আবার হচ্ছে ট্রান্সফরমারের আজকে শর্ট সার্কিট টেস্ট আর ওপেন সার্কিট টেস্টের হচ্ছে এক্সপেরিমেন্ট দেখাবো। সো 2টার সময় আমরা আবার মিট করব, লিংক এইটাই থাকবে। আর হচ্ছে এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। স্যার ভেক্টর ডায়াগ্রামটাতে আইএসসি আর ইকুইভ্যালেন্টটা ওইভাবে কেন দিলেন স্যার, এটা একটু আরেকবার রিপিট করতে। এটা যদি V1 হয়, নরমালি তোমার পাওয়ার ফ্যাক্টর cos থিটা, এটা ইকুয়ালস টু কি R ওভার Z, তাই না? তো তোমার এই থিটা যেটা আছে, এই থিটাটা হচ্ছে cos ইনভার্স R ওভার Z। তো এই Z এর ভিতরে অ্যাকচুয়ালি কি আছে? R ওভার রুট ওভার R স্কয়ার প্লাস X স্কয়ার। তো দেখা যাচ্ছে যে এই R এর মান তা যদি খুবই নেগলিজিবল হয় অ্যাজ কম্পেয়ার টু X এর তুলনায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে এটা যেটা আছে এটাকে লিখতে পারি cos ইনভার্স R ওভার X, যদি R মাস লেস দেন X হয়। আমার কথা বুঝছো? তো সেই ক্ষেত্রে আমার যে থিটাটা আছে, এই থিটাটার মান অলমোস্ট মানে এই যে ভ্যালুটা আছে R ওভার X, এই ভ্যালুটা ক্লোজ টু 0-র কাছাকাছি চলে যায়। তো যদি এই ভ্যালুটা 0-র কাছাকাছি চলে যায়, তাহলে থিটার মানটা কি হবে? টেন্স টু 90 ডিগ্রি দিকে যেতে থাকবে। তো সেই জন্য আমি যখন ভেক্টর ডায়াগ্রাম আঁকাইছি, তখন আমি পুরোপুরি 90 ডিগ্রি না আঁকাই অলমোস্ট ক্লোজ টু 90 ডিগ্রিতে ভেক্টর ডায়াগ্রামটা আঁকাইছি। এখন তুমি এই সার্কিটে দেখো যে তোমার V1 যেটা আছে, এই V1টা অ্যাকচুয়ালি এখানে ড্রপ হবে আর এখানে ড্রপ হবে, এছাড়া তার সার্কিটে কোনো কম্পোনেন্ট নাই। তো যদি না থাকে, তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ড্রপটা হবে সেটা কি কারেন্টের সাথে ইন ফেজে থাকবে? তো কারেন্টটা আমার এই বরাবর আছে, তাহলে ড্রপ যেটা আছে সেটা কারেন্টের সাথে ইন ফেজে ধরলাম, আইএসসি আর ইকুইভ্যালেন্ট। আর ইন্ডাকটিভ ড্রপ যেটা আছে সেটা কারেন্ট থেকে হচ্ছে 90 ডিগ্রি লিড করবে, সো 90 ডিগ্রি লিড ধরলাম। তাহলে এটা হবে হচ্ছে আইএসসি এক্স ইকুইভ্যালেন্ট। এই দুটোকে তুমি যদি যোগ করো তাহলেই তো তুমি V1 পাবা। এখান থেকে তো তাই দেখতেছো যে এই V1 যেটা আছে সেটা এই দুইটার অ্যাক্রসে ড্রপ হচ্ছে, সো এই ড্রপ প্লাস এই ড্রপ, এই দুটো ড্রপ যদি যোগ করি তাহলে আমি V1 পাবো। তো এই ড্রপ প্লাস এই ড্রপ এটা মিলে তোমার V1 হচ্ছে। আমার কথা ক্লিয়ার হলো কিনা? জি স্যার, ক্লিয়ার। আর কারোর কোনো কোশ্চেন? স্যার শর্ট সার্কিট কারেন্ট আর এই যে I1 কারেন্ট, এই দুটো কি সেম না আলাদা? না, তুমি যখন শর্ট সার্কিট করছো তখন তো I1 কারেন্ট আর I1 কারেন্টটাই তোমার শর্ট সার্কিট কারেন্ট। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন?
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সিয়ার অ্যাটেন্ডেন্স দাও। সিয়ার অ্যাটেন্ডেন্স দাও। স্যার আইডি 16 এই সেকশন 16 আছে, 16 আছে। আচ্ছা স্যার 16 আছে স্যার। তাহলে বলো। 24 26 31 34 37 45 50 51 52 ছিল মনে হয় বাকিরা আছে স্যার। 51 সম্ভবত ছিল স্যার 52 স্যার 52 ছিল স্যার 52 ছিল নেটওয়ার্কের কারণে হয়তো বের হয়ে গেছে। স্যার এইখানে স্যার দুই একজন এমন আছে যারা হয়তোবা মানে আমি যেহেতু এখন চেক করছি এখন তাদেরকে পাচ্ছি না, ডিসকানেক্ট হয়ে গেছে, কিন্তু হয়তোবা আগে মানে ক্লাস করেছে এরকম আছে স্যার দুই একজন। 51 ছিল মেবি। 26 কেও স্যার আমি ক্লাস করতে দেখেছিলাম, পার্টিসিপেন্টস এ দেখেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। 26 স্যার 51 আপনাকে কোশ্চেন করেছিল। আর কেউ? স্যার 51 কোশ্চেন করছিল ক্লাস। হ্যাঁ 51 আছে। 26 হ্যালো স্যার 31 বলতেছি। হ্যালো স্যার 31। ঠিক আছে, আর বলো। স্যার 61 তারপরে 72 তারপরে 79 তারপরে 83 তারপরে 84 84 এর পরে 89 তারপর হচ্ছে স্যার 96 79 আছে। তারপরে 96 লিখছেন স্যার। স্যার আসলে আমি ওই আপনার ইয়া দেখতে পাচ্ছি না তো, পার্টিসিপেন্ট দেখলে ওটা দেখা যায় না। 96 লিখছেন স্যার। স্যার 114 114 115 116 117 স্যার এখানে 89 আর 114 এর মনে হয় দেখা যাচ্ছে স্যার পার্টিসিপেন্টস আবার মানে 89 এবং 114 এটাকে দেখা যাচ্ছে। স্যার 89 114 79 স্যার প্রেজেন্ট আছে স্যার। স্যার 84 একটু আগে পর্যন্ত ছিল স্যার। আচ্ছা দিলাম কেটে। 117 এর পরে স্যার 34 ছিল। স্যার 83 প্রেজেন্ট ছিল, ওর ডিসকানেক্ট হয়ে গেছে। 72 প্রেজেন্ট আছে স্যার, মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার
84 ছিল, ডিসকাউন্ট হয়ে গেছে। হ্যালো স্যার, আমি 19 আছি স্যার। লাস্টের জন কত? স্যার 124 124 172 111 এরা অনুপস্থিত। 172 111। জি স্যার, ফুল ব্যাচ। স্যার ও কি বলতেছে বুঝতে পারতেছো কেউ? কথা কেটে কেটে আসছে পুরো বুঝি। আর আমি পুরো ক্লাসটাই করছি, মাঝখানে আমি 10 মিনিট ডিসকানেক্ট হয়ে গেছিলাম, দেন এখন ক্লাস করতেছি। এখন ওই 10 মিনিটের ভিতরে যদি আপনি প্রেজেন্ট নিতেন আমিও তো মিস হয়ে যেতাম স্যার। মানে এইভাবে অনেকেই ক্লাস করছে, বাট এখন হয়তো বা ডিসকানেক্ট, এই জন্য প্রেজেন্ট মিস করতেছে। তাহলে সেক্ষেত্রে কি করব? স্যার 117। স্যার আমি প্রেজেন্ট ছিলাম, আপনি বলেন যে স্যার এটা সব থেকে ভালো হয় আপনি যদি ক্লাস রেকর্ড করে ওখান থেকে যদি প্রেজেন্ট নিতে পারেন, ওটা বেস্ট হইতো। ক্লাস রেকর্ড স্যার অথবা সিয়া আপনাকে অ্যাবসেন্ট লিস্টে পাঠালো, সেটা বেটার হয়। কি পাঠালো? স্যার ক্লাস শেষে সিআর আপনাকে অ্যাবসেন্ট লিস্টে যদি পাঠিয়ে দেয়, সেটা হয়তো বেটার। তাহলে তো আর অ্যাবসেন্ট একটাও থাকবে না, সবই প্রেজেন্ট থাকবে। না স্যার, আমাদের সিআররা অনেক অনেস্ট। সিআররা অনেস্ট, কিন্তু সিআরদের তো মারধর খাওয়ার ভয় আছে নাকি? নাকি রমজান মাস সবাই ভালো হয়ে গেছে? স্যার আমরা এমনিতেই সবাই ভালো। আমরা সবসময় ভালো। দিতে পারে যে কতজন ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট আছে, ওই অনুসারে সিআররা প্রেজেন্ট দিতে পারে। স্যার অন্য টিচার তো এরকম নেয়। কি বুঝি নাই। স্যার আমি তো স্যার ট্রান্সফরমার শর্ট সার্কিটে বন্ধ ছিলাম, তারপর হঠাৎ করে মানে যে ছেলেটা কথা বলতেছে এর রোল নাম্বার মানে চলে গেছে স্যার, মানে কাইটে গেছে স্যার ওর রোল হচ্ছে 83 স্যার। ও মনে হয় প্রেজেন্ট নিয়ে একটু কনসার্ন। তো 83 তো কেটেই দিছে। স্যার ও দেখতে পারতেছেন না হয়তো বা, ওনার নেটের প্রবলেম তো দেখা যাচ্ছে। আপনি বুঝতেছেন না যে স্যার আমি ক্লাস করছি কিনা, কিন্তু আমি সব সময় ভাই তোমার 83 কেটে দেয়া হইছে, তোমার কোনো সমস্যা নাই, তোমারে প্রেজেন্ট দেয়া হইছে। জি স্যার আমি সরি স্যার। রেকর্ডিং অফ করে কথা বললে তো আর এইটা রেকর্ডিং থাকবে না, এটা তো ডকুমেন্ট যে তোমরা প্রেজেন্ট ছিলা না অ্যাবসেন্ট ছিলা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই লিভ করতে পারো, 2টার সময় আবার দেখা হবে। এই লিংকে সবাই ঢুকবা।